কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? জটিল সংখ্যা অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকের ক্লাস অতি শীঘ্রই শুরু করে দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আরিফা ইসলাম, রায়হান চৌধুরী, ভালো আছি। তুমি কেমন আছো? ফারজানা আক্তার, বিথি, প্রান্ত সাহা, পূর্ণতা সাহা, নমস্কার। সুমাইয়া, সৌমিক, আইমান কাজী, সাজিদ আল হাসান, ভালো আছি। হাসিবুল হক জিজ্ঞেস করছে, ভাইয়া এই চ্যাপ্টারে আর কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টারে মোট মিনিমাম 8 ক্লাস, 8 থেকে 10, 8 অথবা 9, 10 ক্লাসের আগেই হয়ে যাবে। জটিল সংখ্যা অধ্যায়টা আমরা চেষ্টা করব 8 ক্লাসেই কমপ্লিট করে ফেলার। ওকে, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমাদের জটিল সংখ্যা অধ্যায়ের 3 নম্বর লেকচার। প্রথম 2 ক্লাস মিলে যে বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজগুলো কে কে করছো বলো তো? লেকচার 2 এর পর বাড়ির কাজ দিয়েছিলাম, খুব বেশি ম্যাথ দেই নাই, খুবই অল্প বাড়ির কাজ দিয়েছিলাম। যেই অল্প কয়েকটা বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা কি সেইগুলা কমপ্লিট করছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ওকে, চলো তাহলে আমরা শুরু করতেছি। তো ভাই, আজকে 3 নম্বর লেকচার। আজকে ক্লাসটা করার জন্য অবশ্যই প্রথম 2টা ক্লাস করা থাকা লাগবে। প্রথম 2টা ক্লাস যদি না করে থাকো, আজকে ক্লাস কিচ্ছু বুঝতে পারবে না। শুরুতেই দেখো একটা এমসিকিউ, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে যে ক্যালকুলেটর ইউজ করা যায় না, এটা তোমরা জানো? এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ইউজ করা যায়, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং বা গুচ্ছ বিশ্ববিদ্যালয় বা কৃষিগুচ্ছ, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো এটা ক্যালকুলেটর ছাড়া করা লাগবে। যদিও এইচএসসি পরীক্ষা আসলে তো ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যাবে। দেখো, মডুলাস এবং আর্গুমেন্ট কেমনে বের করবো? আগে এই জটিল সংখ্যাটাকে সিম্পলিফাই করবো। দেখো, এই জটিল সংখ্যাটা কি করবো? সিম্পলিফাই। নিচের লসাগু করে দেও। নিচের লসাগু করলে 1 প্লাস আই, উপর হবে 1 প্লাস আই মাইনাস 1, লসাগু করছি, এটা উপরে উঠে যাবে 1 মাইনাস, উল্টে গিয়ে 1 প্লাস আই উপরে উঠে যাবে, আর নিচে প্লাস 1 মাইনাস 1 কাটা। এই দেখো, প্লাস 1 মাইনাস 1 কাটা, নিচে থাকবে শুধু আই। নিচে থাকবে কি? শুধু আই। খেয়াল করে দেখো, এই যে এখানে আমরা কি করতেছি দেখো, এই যে 1 প্লাস আই দিয়ে লসাগু করছি, তাহলে এখানে 1, খেয়াল করে দেখো, 1 প্লাস আই মাইনাস 1, নিচে শুধু আই, আর উপরে কি থাকতেছে? উপরে চলে যাচ্ছে 1 প্লাস আই। তাহলে এইবার কি হচ্ছে এখানে? খেয়াল করে দেখো, এইবার এখানে কি হচ্ছে? খেয়াল করে দেখো, এইখানে কি হচ্ছে দেখো, আই দিয়ে যদি আমি এবার লসাগু করে দিই, আই মাইনাস 1, আই মাইনাস 1 প্লাস আই, তাহলে কি থাকতেছে? উপরে মাইনাস 1, এই এটা কি হচ্ছে? ভুল করলাম তো, মাইনাস 1 মাইনাস আই, মাইনাস 1 বাই আই। এবার খেয়াল করে দেখো, মাইনাস 1 বাই আই মানে কি? আমি উপরে একটা আই দিয়ে গুণ করলাম, নিচে একটা আই দিয়ে গুণ করলাম। খেয়াল করে দেখো, এই যে মাইনাস 1, এটাকে একটা আই দিয়ে গুণ করলাম, হবে মাইনাস আই, আর নিচের আইকে আরেকটা আই দিয়ে গুণ করলাম, হয়ে যাবে আই স্কোয়ার। এটা কেন করলাম? কারণ আমরা জানি আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস 1। ভাই, আমরা জানি উপরে একটা আই দিয়ে গুণ করি, নিচে একটা আই দিয়ে গুণ করি। কেন? কারণ তাহলে নিচের আইটা হয়ে যাবে আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস 1, তাহলে উপরে মাইনাস আই, উপরে মাইনাস আই, নিচে মাইনাস 1, মাইনাস হচ্ছে প্লাস আই। এটা কে কে বুঝছো বলো আগে? সিম্পলিফাইটা এখনো কিন্তু আমরা অ্যান্সার বের করি নাই। শোনো, তোমার যদি এই ম্যাথটা যদি একাডেমিক পরীক্ষায়, মানে এইচএসসি পরীক্ষা কিংবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসে, তুমি এটা যদি ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসাইলে ডিরেক্ট চলে আসবে এটা সমান আই। তো ভার্সিটি ভর্তি পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করা যায় না, তখন এভাবে সিম্পলিফাই করে আমার বের করতে হবে আই। তার মানে এটা যে কথা, আই একই কথা। এবার আমাকে তোমরা বলো, আই এর মডুলাস এবং আর্গুমেন্ট গত ক্লাসে পড়ছি, এটা মুখস্থ ছিল। আই এর মডুলাস হচ্ছে 1, মডুলাস হচ্ছে 1, কার কার মনে আছে? এবং আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে পাই/2। এই এটা তো আজকে ক্লাসে নতুন করে পড়ানোর কিছু না, বলো তোমাদের মনে আছে? এই যে বাস্তব অক্ষ, এই যে কাল্পনিক অক্ষ, এই যে আই ছিল কাল্পনিক অক্ষের ধনাত্মক দিকে, এখানে এখানে ধরো এই যে মূলবিন্দু, তাহলে এই যে এখানে আছে আই,
তাহলে আই এর তো আই মানে কি, আই মানে হচ্ছে 0, 0 প্লাস 1 ইন্টু আই, তার মানে এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 1, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 1, মডুলাস 1, আর আর্গুমেন্ট হবে 90 ডিগ্রি। কে কে বুঝছো বলো? এটা মনে মনে, তোমার তো আর এই পরীক্ষায় চিত্র আঁকার দরকার নাই। যদি এই ম্যাথটা একাডেমিক পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে, ডিরেক্ট এটা ক্যালকুলেটরে উঠাবা, ইকুয়াল টু চাপবা, দেখবা আই চলে আসছে। এটা আমাদের মুখস্থ যে আই এর মডুলাস 1 আর আর্গুমেন্ট 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে π/2। এই সবাই বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এইবার এইটা তোমাকে বলছে এটার আর্গুমেন্ট কত, আমাকে তোমরা বলো তো এটা কোন চতুর্ভাগের বিন্দু। তুমি এটাকে আগে মনে মনে বিন্দু চিন্তা করো। ওয়েট, -6 কমা আই এর সহগ √2, বলো মনে মনে চিন্তা করো, এটা বিন্দু চিন্তা করো মনে মনে, এটা লেখা লাগবে না। এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট কি মনে আছে? 180 ডিগ্রি। দেখো এখানে ডিগ্রিতে আছে, ডিগ্রিতে থাকলে ডিগ্রিতে নিবা, রেডিয়ানে থাকলে রেডিয়ানে। মনে আছে 180 ডিগ্রি থেকে বিয়োগ 180 ডিগ্রি মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে আই এর সহগ √2 আর এক্স হচ্ছে এই যে বাস্তব অংশ -6। এবার ক্যালকুলেটরে বসায় দাও, 180 ডি এর ক্যালকুলেটরে বসায় দাও, 180 ডিগ্রি মাইনাস টেন ইনভার্স। খেয়াল করে দেখো এখানে তো মডুলাস করলে পজিটিভ হয়ে যাবে, যদি কাটাকাটিও করো তাহলে 1 বাই নিচে √6 মানে কি 3 দুগুণে 6, তাহলে 3 ইন্টু 2, কাটাকাটি করলে 3√2, মডুলাস করলে প্লাস হয়ে যাবে। ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসে বলো কত আসে। 180 মাইনাস টেন ইনভার্স, উপরে হচ্ছে 1, নিচে 3√2, 3√2 166.166.737, 166.737। এই কে কে পারছো? এগুলো তোমাদের নিজেদের পারা উচিত, খুবই ইজি জিনিস। কেমাত্রা বুয়েটে আসছিল এমসিকিউতে, প্রিলিতে। বুয়েটে তো তোমরা জানো প্রথমে প্রিলি পরীক্ষা হয়, এমসিকিউ প্রথমে এমসিকিউ হয়, তারপরে রিটেন হয়। তো এটা এমসিকিউতে আসছিল। বলো এটা কয়জন বুঝছো? খুবই সিম্পল ভাই, এই ম্যাথটা তো খুবই ইজি। ক্যালকুলেটর থাকলে এই ক্যালকুলেশন কিচ্ছু করা লাগে না, ক্যালকুলেটর থাকলে ডিরেক্ট এখানে পাওয়া যাবো। আর আই এর মডুলাস 1, আর্গুমেন্ট 90 ডিগ্রি, গত ক্লাসে পড়ছি। ওকে, ঠিক আছে, এটা গেল, ক্লিয়ার? ওকে, ফাইন। এইবার এই যে এই সূত্রগুলো একটু লিখো। দুইটি জটিল সংখ্যার, মনে করো একটা জটিল সংখ্যা Z1, আগে সূত্রগুলো লিখো। ধরো একটা জটিল সংখ্যা Z1 আর একটা জটিল সংখ্যা Z2। তো তোমাকে যদি বলে Z1 এবং Z2 এই দুইটার গুণফলের মডুলাস বাইর করো, মডুলাস অফ, এই যে মডুলাসকে ইংলিশে এমওডি, মড এভাবে লিখে। ধরো তোমাকে বললো দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস বের করো, তাহলে মডুলাস অফ দুইটা জটিল সংখ্যার গুণফল ইকুয়ালস টু আলাদা করে দুইটা জটিল সংখ্যার মডুলাসের গুণফল। ভাগের ক্ষেত্রেও সেম, দুইটা জটিল সংখ্যার ভাগফলের মডুলাস মানে হচ্ছে আলাদাভাবে এদের মডুলাসের ভাগফল। আর আর্গুমেন্টের বেলায় আর্গুমেন্ট অফ Z1 Z2 দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট মানে হচ্ছে তাদের আর্গুমেন্ট আলাদা আলাদা আর্গুমেন্টের যোগফল। আর ভাগের বেলায় বিয়োগফল। আগে সূত্রগুলো লিখো, লিখে ডান কমেন্ট করো, আগে লিখো, এগুলো এমনিই মনে থাকবে। এই সূত্রগুলো এমনিই মনে থাকে, এটা আহামরি কঠিন কোনো সূত্র না। দুইটা জটিল সংখ্যা, একটা Z1 আর একটা Z2 হইলে এদের গুণফলের মডুলাস, ভাগফলের মডুলাস, এবং গুণফলের আর্গুমেন্ট, ভাগফলের আর্গুমেন্ট। তো এই যে মডুলাসগুলোকে এইভাবে লেখা হয়, দেখো এখানে কি লিখছে, মডুলাস অফ Z1 Z2, মডুলাস চিহ্ন তো এই যে এইভাবে লিখে মডুলাস অফ Z1 Z2। তুমি মডুলাসকে এমওডি, মড এমনিও লিখতে পারো, অথবা এই যে দুই পাশে মডুলাস চিহ্ন, মডুলাস অফ দুইটা জটিল সংখ্যার গুণফল সমান আলাদাভাবে দুইটার মডুলাসের গুণফল, আলাদাভাবে দুইটার মডুলাসের গুণফল। এই যে 1 নাম্বার সূত্রটা, এই যে 1 নাম্বার সূত্রটাকে এভাবেও লেখা যায়, একই কথা, এটা নতুন কিছু না। 1 নাম্বারটাকে তুমি এই যে এমওডি, মড এভাবে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো। তারপরে 2 নাম্বারটা যে ভাগফল, মানে ভাগফলের মডুলাস, এটাকে এভাবে লিখতে পারো যে মডুলাস অফ Z1 বাই Z2 সমান আলাদা করে দুইটার মডুলাসের ভাগফল, মডুলাস অফ Z1 ডিভাইডেড বাই মডুলাস অফ Z2। ওকে, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, 4টা সূত্র। আর আর্গুমেন্টের বেলায় দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট মানে হচ্ছে এদের আলাদা আলাদা আর্গুমেন্টের যোগফল, আর ভাগের বেলায় বিয়োগফল। গুণের বেলায় যোগ হবে, ভাগের বেলায় বিয়োগ হবে। আচ্ছা, এখন তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে যে মডুলাস এবং আর্গুমেন্ট পড়ছিলাম? কার কার মনে আছে বলো?
ওয়েট, শুরুতে এটার আগে একটা লাইন জিনিস দেখাই আসি। তোমাদেরকে আমি বলছিলাম গত ক্লাসে যে আমরা মডুলাস বলতেই বুঝবো মুখ্য মডুল, মানে সরি মডুলাস না তো, আর্গুমেন্ট। গত ক্লাসে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট পড়ছি, তোমরা কেউ ডিনাই করতে পারবে না, পড়ছি। তো তোমাদেরকে আমি বলছিলাম যে আর্গুমেন্ট দুই প্রকার। একবার কথা প্রসঙ্গে এটা বলছিলাম, কার কার মনে আছে? কথা প্রসঙ্গে এটা বলছিলাম, কার কার মনে আছে যে আর্গুমেন্ট দুই প্রকার, মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট। এবং আমরা কোনটা বের করা শিখছিলাম বলো? একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট, আর একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট। এবং আমি তোমাদেরকে এটাও বলছিলাম যে জটিল সংখ্যা অধ্যায়ে আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্টকেই বুঝি। ধরো তোমার কাছে বললো আর্গুমেন্ট বের করো, শুধু আর্গুমেন্ট এই কথাটা বললো, তুমি বুঝে নিবা তোমার কাছে চাইছে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট মানে যে দিক থেকে কাছে হবে, যেই দিক থেকে ঘুরলে অ্যাঙ্গেলটা সবচেয়ে কাছে হয় সেটাই মুখ্য, আর বাকি সবকিছু সাধারণ। ওয়েট, তোমাকে একটা উদাহরণ দিই। ধরো এই যে এক্স অক্ষ বলতে এই যে বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ। ধরো এই যে বাস্তব অক্ষ, এই যে কাল্পনিক অক্ষ, এখানে একটা জটিল সংখ্যা আছে। ধরো এটা একটা জটিল সংখ্যা। তো এই যে জটিল সংখ্যাটা, ধরো এটা একটা z1 জটিল সংখ্যা, ধরো z = x + i, বিন্দু আকারে লিখলে x, y। তো আমি এই যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে এই যে জটিল সংখ্যাটার মডুলাস মানে এই যে তার দৈর্ঘ্য, বা যেটা তার দৈর্ঘ্য নির্দেশ করে এই রেখাটা, এই বরাবর যে দিক থেকে গেলে সবচেয়ে কাছে হবে, যে দিক থেকে গেলে কাছে হবে, ঘূর্ণন সবচেয়ে কম, সেটা হচ্ছে কি তার মুখ্য আর্গুমেন্ট। দেখো সেটা তার কি মুখ্য আর্গুমেন্ট। এই দেখো এই যে থিটা, এই থিটা হচ্ছে তার মুখ্য আর্গুমেন্ট। এছাড়া অন্য যত অ্যাঙ্গেল, ধরো এই যে এটা, কেউ যদি এদিক থেকে ঘুরে আসে, বলো এটাকে আমরা কি বলবো? সাধারণ আর্গুমেন্ট। তোমরা কি কথা বুঝতেছো? বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যে দিক থেকে গেলে সবচেয়ে কাছে হয় সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তাহলে সবচেয়ে কাছের রাস্তা তো একটাই, তাই না? কিন্তু সাধারণ আর্গুমেন্ট অনেকগুলো হইতে পারে। কিভাবে? মনে করো কারো ইচ্ছা হইলো এইভাবে আসবে, এইটা একটা সাধারণ আর্গুমেন্ট। কারো ইচ্ছা হলো না ভাই আমি 2 বার ঘুরে এখানে আসব, এটাও একটা সাধারণ আর্গুমেন্ট। কারো ইচ্ছা হলো না ভাই আমি এই দিক থেকে ঘুরে এখানে আসবো, এটাও একটা সাধারণ আর্গুমেন্ট। আবার কারো ইচ্ছা হলো ভাই আমি এনে 7 দিন ঘুরতেই থাকবো, লাস্টে পরে এখানে এসে থামবো, সেটাও একটা সাধারণ আর্গুমেন্ট। কথা বুঝছো? সাধারণ আর্গুমেন্ট অনেকগুলা হইতে পারে। তুমি বাস্তবকের ধনাত্মক দিক থেকে সবচেয়ে যেটা শর্টেস্ট রুট, সবচেয়ে ছোট অ্যাঙ্গেল, সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, বাকি সবকিছু সাধারণ আর্গুমেন্ট। এখন তোমরা কি একটা জিনিস জানো? ধরো তুমি এখানে আসো, এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসো, তাহলে টোটাল 360 ডিগ্রি ঘোরা হয়। এটা কে কে জানো? তুমি যে কোনো একটা বিন্দু থেকে, ধরো যে তুমি এখানে আসো, এই যে এই জটিল সংখ্যার উপরেই আসো, এটার রেখার উপরেই আসো, তো এখান থেকে তুমি যদি 360 ডিগ্রি ঘুরো, সেটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো অথবা ঘড়ির কাঁটার দিকে, যেই দিকেই ঘুরো না কেন, আবার ঘুরে একই জায়গায় আসবা। তার মানে সাধারণ আর্গুমেন্ট মানে কি জানো? দেখো সাধারণ আর্গুমেন্ট সমান হচ্ছে মুখ্য আর্গুমেন্ট প্লাস 2n পাই। বলো তো এই 2n পাই জিনিসটা কি? প্লাস 2n পাই অথবা মাইনাস 2n পাই, যেটাই বলো না কেন, প্লাস 2n পাই হইতে পারে, মাইনাস 2n পাই হইতে পারে। ধরো প্লাস মাইনাস দুইটাই দিয়ে রাখি, প্লাস মাইনাস 2n পাই। এই কথাটার মানে কি? কে কে বুঝছো বলো দেখি? এটা হচ্ছে সাধারণ আর্গুমেন্টের সূত্র। ভাই 2n পাই মানে কি? 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, এটা তো জানো। 2 পাই মানে 360 ডিগ্রি। আর n এর মান 1 হইতে পারে, 1 হলে 360, n এর মান 2 হইলে 360 × 2 720, n এর মান 3 হইলে 3 × 360 1080। n এর মান যেটাই হোক না কেন, এইটা হচ্ছে 360 এর গুণিতক। এই পুরা কথাটার মানে হচ্ছে যে মুখ্য আর্গুমেন্ট হচ্ছে এই জটিল সংখ্যার এই যে দৈর্ঘ্য পর্যন্ত আসার সবচেয়ে ক্লোজ রাস্তা, সবচেয়ে কাছাকাছি রাস্তা। এরপরে তুমি 360
আবার 360, আবার 360, এমনি সারাদিন যদি ঘুরতে থাকো বাকি যতগুলো আর্গুমেন্ট পাওয়া যাবে সবগুলো হবে সাধারণ আর্গুমেন্ট। কে কে বুঝছো? আপাতত নাম্বার পাওয়ার জন্য শুধু এইটা জানা থাকলেই হবে। কে কে বুঝছো? এই কথাটার মানে কে বুঝছো বলো? তার মানে কোনো একটা জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট শুধুমাত্র একটাই পসিবল, সবচেয়ে ক্লোজ যেটা রাস্তা। এই এক্স অক্ষের ধনাত্মক দিক বা বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে এই জটিল সংখ্যার এই যে মডুলাসটা, এই দৈর্ঘ্য এই পর্যন্ত আসার সবচেয়ে ক্লোজ রাস্তা এটাই, একটাই পসিবল। কিন্তু সাধারণ আর্গুমেন্ট অনেক কিছু হইতে পারে। এখান থেকে ধরো এটা 30 ডিগ্রি, ধরো এটা 30 ডিগ্রি, এখন তোমার ইচ্ছা হলো আরো 360 ডিগ্রি তুমি ঘুরবা, আরো 360, তাহলে 30 আর 360 যোগ করলে হবে 390। কারো ইচ্ছা হলো আরো 360 ঘুরবো, আরো 360 যোগ করবা, এভাবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে যোগ হইতে থাকবে 360, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকলে 360 করে বিয়োগ হইতে থাকবে। ওকে ফাইন, এতটুকু বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তার মানে এই জিনিসটা জেনে রাখো, আর্গুমেন্ট দুই প্রকার, মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট একটাই পসিবল, সাধারণ আর্গুমেন্ট অনেকগুলো হইতে পারে। তোমাকে যদি সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে তুমি জাস্ট মুখ্য আর্গুমেন্টটা বের করবা, তার সাথে 2n পাই যোগ করে দিবা। 2n পাই মানে হচ্ছে এটা 2 পাইয়ের গুণিতক, n এর মান 1 2 3 4 5 6 যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা ঠিক আছে, এইবার এই যে এখানে তোমাকে এখানে খেয়াল করে দেখো, যদি আর্গুমেন্ট বলে, দেখো তোমাকে বের করতে বললো আর্গুমেন্ট, কোথাও একটা আর্গুমেন্ট বের করতে বললো, তুমি আর্গুমেন্ট বলতে কি বুঝবা বলো? শুধু মুখ্য আর্গুমেন্ট না, তুমি আর্গুমেন্ট বলতে কি বুঝবা? শুধু মুখ্য আর্গুমেন্ট। আর যদি প্রশ্নে উল্লেখ করে দেয় সাধারণ আর্গুমেন্ট বের করো, তাহলে তো সাধারণ আর্গুমেন্ট বের করবা, মুখ্য আর্গুমেন্টটা বের করে তার সাথে এই 2n পাই প্লাস মাইনাস আকারে দিয়ে দিবা, আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা এইবার গত ক্লাসে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম, যে মুখ্য আর্গুমেন্টের সীমা কার কার মনে আছে বলো? মুখ্য আর্গুমেন্টের সীমা -180 থেকে +180, এটাকে তুমি রেডিয়ানে লিখতে পারো অথবা ডিগ্রিতে, এইভাবে 180 ডিগ্রি, -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রি, কার কার মনে আছে? এবং -180 এবং +180 এটা কিন্তু সেম পয়েন্ট। এই দুইটার মধ্যে কোনটা ইকুয়ালস টু হবে বলো? ভাইয়া -180 এবং +180 দুইটাই বাস্তব অক্ষের ঋণাত্মক দিক, দুইটা সেম বিন্দু। তো কোথাও যদি এরকম হয় যে কাল্পনিক বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে আছে, -180 নিব নাকি +180 নিব? অবশ্যই পজিটিভটা নিব। এই যে ইকুয়াল টু চিহ্নটা হবে এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখন যদি আজকে ক্লাসের পর এটা এমসিকিউতে আসে, কে কে পারবা বলো? সবার পারা উচিত না? ওকে ফাইন, তার মানে মুখ্য আর্গুমেন্টের মান অবশ্যই -180 থেকে বড়, +180 থেকে ছোট কিংবা সমান হবে। এর বাইরে সকল আর্গুমেন্টই সাধারণ আর্গুমেন্ট। আচ্ছা ঠিক আছে, এখন ধরো এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি? ধরো 3 নাম্বারটা যোগ বা বিয়োগ, যেটা একটা উদাহরণ দিই, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখো, ধরো তোমাকে বলছে আর্গুমেন্ট অফ Z1 Z1 এবং Z2, এই দুইটার গুণফলের আর্গুমেন্ট বের করো। সূত্র কি? দুইটার গুণফলের আর্গুমেন্ট মানে হচ্ছে দুইটা আলাদা আর্গুমেন্টের যোগফলের সমান। এটা আলাদা করে মুখস্থ রাখা মানে লাগে না, এমনি মনে থাকে, আর্গুমেন্ট অফ Z2। এখন ধরো ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে যখন তোমাকে বলছে আর্গুমেন্ট বের করো, স্বাভাবিকভাবেই তুমি ধরে নিবা এটা মুখ্য আর্গুমেন্ট। এখন ধরো তুমি আর্গুমেন্ট বের করার পরে দেখলা যে আর্গুমেন্ট অফ Z1, ধরো এটার মান আসছে 120 ডিগ্রি, ধরো আমি রেডিয়ান লিখলাম, 120 ডিগ্রি মানে 2π/3। বলো 120 ডিগ্রি এটা কি মুখ্য আর্গুমেন্ট হইতে পারবে নাকি পারবে না? 120 ডিগ্রি কি রেঞ্জের মধ্যে আছে বলো? 120 ডিগ্রি কি মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আছে? হ্যাঁ আছে, -180 থেকে +180 মধ্যে আছে। এটা 120 ডিগ্রি রেঞ্জের মধ্যে আছে, 180 থেকে ছোট। আবার ধরো এটাও ধরলাম, ধরো আর্গুমেন্ট অফ Z2, ধরো এটা আসছে, ধরো একটা জটিল সংখ্যা দিচ্ছে Z1, একটা Z2, তুমি Z1 এর আর্গুমেন্ট বের করছো 120 ডিগ্রি মানে 2π/3, Z2 এর আর্গুমেন্ট বের করছো, ধরো এটাও 120 ডিগ্রি, যে কোনো কিছু হইতে পারে। এখন যখন তুমি আর্গুমেন্ট অফ Z1 Z2 বের করতে যাবা, দুইটা কি হবে? যোগ। তো দুইটা যোগ করো, 2π/3 প্লাস 2π/3, 120 আর 120 যোগ করে যাও 240 মানে 4π/3। এইবার তুমি যদি এইটা অ্যান্সার দিয়ে চলে আসো, হইলো বলো? এইবার তুমি যদি এইটাকে অ্যান্সার দিয়ে চলে আসো, স্যার কি তোমাকে ফুল মার্কস দিবে? কারণ 120 যোগ করলে কত?
এটা 240। আচ্ছা 240 ডিগ্রি কি মুখ্য আর্গুমেন্টের মধ্যে পড়ে? বলো, 240 ডিগ্রি কি মুখ্য আর্গুমেন্টের মধ্যে পড়ে? পড়ে না। তো আমাকে যখন বলবে যে শুধু আর্গুমেন্ট, মনে করো প্রশ্নে বলছে আর্গুমেন্ট বের করো, তো আর্গুমেন্ট অফ Z1 Z2, তোমাকে প্রশ্নে বলবে Z1 এবং Z2 এই দুটার গুণফলের আর্গুমেন্ট বের করো। তো স্বাভাবিকভাবেই তোমার বুঝে নিতে হবে মুখ্য আর্গুমেন্ট চাইছে, তো এটাকে কি করতে হবে? 180 থেকে ছোট বানাইতে হবে। তো কি করব? দেখো এই যে হয়, এই দেখো 360 এর গুণিতক হয় 360, যোগ করব নয় বিয়োগ করব। কি করব? যোগ করব নয় বিয়োগ করব। খেয়াল করে দেখো, কারণ কি ভাই, তোমাদেরকে এই জিনিসটা মনে আছে যে মুখ্য আর্গুমেন্ট থেকে 360 যোগ করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে 360 যোগ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 360 বিয়োগ হয়। ওইভাবেই তো সাধারণ আর্গুমেন্টগুলো আসতো। তো এখানে তো সাধারণ আর্গুমেন্ট আসছে, তো এখান থেকে আমি কি করব? এই যে 4π/3, বলো 4π/3, এটাকে কি করতে হবে? এটা মনে মনে কত? 240 ডিগ্রি। এটার সাথে 360 যোগ করব নাকি বিয়োগ করব? আগে এটা বলো। এটার সাথে 360 হয় তুমি যোগ করবা নাহলে বিয়োগ করবা। বলো, যোগ করলে এটা আমার লিমিটের মধ্যে আসবে নাকি বিয়োগ করলে? শোনো, আমার লিমিট কি? মুখ্য আর্গুমেন্টের লিমিট হচ্ছে -180, -180 থেকে +180। এবার বলো, এখানে মানে আমরা 360 যোগ কিংবা বিয়োগ করব। তো এখানে বিয়োগ করব না যোগ করব? ভাই বেশি হয়ে গেছে। শোনো, আমার সীমা হচ্ছে 180, আর এখানে হয়ে গেছে 240, বেশি হয়ে গেছে, কমাইতে হবে। তো কমানোর জন্য তো বিয়োগ করতে হবে, তাইলে 360 ডিগ্রি বিয়োগ করো। 360 ডিগ্রি মানে 2π, 360 ডিগ্রি মানে 2π। তাহলে কত আসে? নিচে 3, 3 দুগুণে 6, -2π/3, তার মানে -120 ডিগ্রি। দেখো -2π/3 মানে -120 ডিগ্রি। এইবার তোমরা আমাকে বলো, -120 ডিগ্রি কি মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে পড়ছে? হ্যাঁ পড়ছে। এই পড়ছে, কে কে বুঝছো? অ্যান্সারটা যেটা আসবে সেটা যদি 180 থেকে বড় হয় তাইলে 360 বিয়োগ করব, আর যদি ছোট হয় তাইলে দেখো, দাঁড়াও আরেকটা দেখাই। ওয়েট, মনে করো যে ধরো যে আর্গুমেন্ট অফ Z1 Z2 এরকম চলে আসছে। ওয়েট, ধরো Z1 Z2 না, যে ভাগফল দেখাই। ধরো আর্গুমেন্ট অফ Z1 Z2 তুমি যখন বিয়োগ করবা, ধরো দুইটাই মাইনাস করে লাস্টে এরকম চলে আসছে -4π/3। বলো, ওই যে আর্গুমেন্ট অফ Z1 Z2, Z1/Z2 ভাগফল। দেখো ভাগফলের বেলায় কি হয়? বিয়োগ হয়। তো বিয়োগ করলে মনে করো যে এটা -240 ডিগ্রি। ভাইয়া পাই মানে 180, 4π/3 মানে 240, সামনে মাইনাস। বলো -240 এটা কি মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আছে? নাই। তাহলে হয় 360 যোগ করব নয় বিয়োগ করব। এখানে যোগ হবে নাকি বিয়োগ হবে? বলো, এটা কিন্তু নেগেটিভ, -180 থেকেও ছোট। তো এটা ছোটর থেকে ছোট, একে বাড়াইতে হবে, এটা বেশি ছোট, তাকে সীমার মধ্যে আনতে হলে বড় করতে হবে। তার মানে 360 ডিগ্রি যোগ করব। 360 ডিগ্রি মানে 2π। এইবার দেখো নিচে 3, -4 +3 দুগুণে 6। কয়জন বুঝছো ভাইয়া? এটা আসলে আলাদা করে কিছু মনে রাখার নাই, তুমি খালি এই জিনিসটা খেয়াল রাখবা যে আর্গুমেন্ট যখন বের করতে বলবে আমাকে অটোমেটিক বাই ডিফল্ট আর্গুমেন্ট বলতেই মুখ্য আর্গুমেন্ট বুঝতে হবে, কারণ সাধারণ আর্গুমেন্ট অনেক হইতে পারে। ভাই কোনো একটা জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট অযুত লক্ষ নিযুত কোটিবার হইতে পারে। তুমি সারাদিন যদি ঘুরতে থাকো তাও শেষ হবে না, তাই না? কাজেই আর্গুমেন্ট বলতে আমরা কোনটাকে বুঝবো? মুখ্য আর্গুমেন্টকে বুঝবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নিয়ে আর কখনো কনফিউশন হবে? বলো, এটা কি মুখস্থ রাখার মতো কিছু? এটা তো এমনিই মনে থাকবে ভাই। আমরা জানি মুখ্য আর্গুমেন্টের সীমা -180 থেকে +180। তো যদি এটা বড় হয়ে যায় তাহলে কমাইতে হবে, 360 বিয়োগ করতে হবে, আর ছোট হয়ে গেলে যোগ করতে হবে 360। 360 কেন? কারণ 360 ডিগ্রি ঘুরা যে কথা, না ঘুরা একই কথা। 360 ডিগ্রি যোগ করলেও আগে যেখানে ছিল সেখানেই আসবা, বিয়োগ করলেও আগে যেখানে ছিল সেখানেই যাবা, তোমার অবস্থানের পরিবর্তন হবে না। এইবার এইটা তাড়াতাড়ি আমার আগে সলভ করো তো, দেখি কয়জন পারো। Z1 একটা জটিল সংখ্যা, Z2 একটা জটিল সংখ্যা। তোমাকে বলছে Z1 এবং Z2 এই দুটার গুণফলের মডুলাস। দেখো তোমার কাছে চাওয়া হয়েছে কি? চাওয়া হয়েছে Z1 এবং Z2 এই দুইটার গুণফলের মডুলাস। তাহলে আমরা সূত্র কি জানি?
আমরা জানি দুইটার গুণফলের মডুলাস মানে আলাদা করে এদের মডুলাসের গুণফল, মডুলাস অফ Z1 এবং মডুলাস অফ Z2 এদের গুণফল। তাহলে দেখো মডুলাস অফ Z1 এটার মডুলাস কত, রুট ওভার অফ 2 কে স্কয়ার করলে 4, আর আই এর সহগ এটা হচ্ছে Z1, মডুলাস অফ Z1 দেখো আই এর সহগ হচ্ছে 1 কে স্কয়ার করলে 1, তো এটা হচ্ছে রুট ওভার অফ 5, এবং মডুলাস অফ Z2, মডুলাস অফ Z2 রুট ওভার অফ x এর সহগ 3 কে স্কয়ার করলে 9 প্লাস আই এর সহগ 1 কে স্কয়ার করলে 1 রুট ওভার অফ 10। তাহলে রুট ওভারের মধ্যে হবে 5 10 50, দেখো রুট ওভার অফ 5 ইন্টু রুট ওভার অফ 10, তাইলে 5 10 50, অথবা এটাকে দেখো 5 দুগুণে 10, আচ্ছা এইভাবে লিখি 5 10 50, 25 দুগুণে 50 মানে 5√2। এই তোমরা কি বুঝছো এগুলো যে খুবই ইজি ম্যাথ, এগুলো যে খুবই ইজি ম্যাথ, বুঝতে পারতেছো? হ্যাঁ ঠিক আছে, জটিল সংখ্যা ভাইয়া খুবই সহজ। এইবার এইটা এইটা অনেকেই ভুল করবে, দেখি এটা একটা পোল দেই কয়জন পারে। দাঁড়াও, এই ম্যাথটা একটা পোল দিচ্ছি ওয়েবে যারা আসো তোমরা ভোট দিবা, দেখবো কয়জন পারে। আজকে পরীক্ষা হয়ে যাবে যে কয়জন ক্লাসে বুঝে আর কয়জন ক্লাসে এসে ঘুমায়। তাড়াতাড়ি আজকে এটা পরীক্ষা হয়ে যাক, কয়জন ক্লাসে বুঝতেছে আর কয়জন ঘুমাইতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চট জলদি অ্যান্সার বলে দাও ছোট্ট বন্ধুরা। অনেক ব্যাককলের দল এগুলো ভুল করবে, ব্যাককলের দল অলরেডি ভুল অ্যান্সার দেওয়া শুরু করছে। ফেসবুকে যারা আছে, ফেসবুকবাসী অলরেডি ভুল উত্তর দেওয়া শুরু করে দিছে। এই দেখো 19 জনের মধ্যে মাত্র 6 জন সঠিক উত্তর দিছে, আর বাকি 27 জন কোনো অ্যান্সারই দেয় নাই। সঠিক উত্তর দিছে মাত্র 6 জন, কেমনে সম্ভব? হ্যাঁ বলছে Z1 এবং Z2 বার এর মডুলাস। এই Z2 বার মানে কি? Z2 বার মানে কি? অনুবন্ধী জটিল, আই এর চিহ্ন চেঞ্জ, 3 প্লাস আই, তার অনুবন্ধী জটিল হচ্ছে 3 মাইনাস আই। এবার তোমাকে বলছে মডুলাস অফ Z1 এবং Z2 বার, তাহলে কি হবে? আলাদা করে Z1 মনে মনে, এগুলো তো মনে মনে হয়ে যায়। এটার মডুলাস বাইর করো, 2 কে স্কয়ার করলে 4, আই এর সহগ 1 স্কয়ার করলে 4 আর 1 5। এবার মডুলাস অফ Z2 বার, এই যে উপরে যে বার আছে এটা অনেকে দেখাই নাই। এই যে 3 প্লাস আই, 3 কে স্কয়ার করলে 9 প্লাস আই এর সহগ -1 কে স্কয়ার করলে +1, এখানে সেমই হবে। দেখো ভাইয়া এখানে Z2 এর মডুলাস নিলে যা হবে তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস সেমই হবে। কেন? কারণ আই এর সহগ +1, এটাকে স্কয়ার করলে 1ই হবে, এখানে আই এর সহগ -1, এটাকে স্কয়ার করলেও +1ই হবে। এবার দেখো দুটার গুণফল মডুলাস হবে, এগুলো মনে মনে, এগুলো তো ভাই অত কিছু লেখার কি আর সময় আছে রে ভাই। হ্যাঁ তাইলে গুণ করলে 5 10 50, রুট ওভার অফ 50। এইবার দেখো আগেরটাও রুট ওভার অফ 50 আসছিল, উত্তর ছিল 5√2। এবার তো কোনোটাই মিলতেছে না, এবার তুমি অপশন মিলাও। ভাই 5√2 এটা তো জীবনে হবে না, এটা হবে না, এটা হবে না। দেখো রুট ওভার অফ 50 তুমি এভাবে লিখতে পারো, দেখো ওয়েট 5√2। হ্যাঁ দেখো এটা তো তুমি আসবে 25, তুমি যদি ক্যালকুলেটারে বসাও তাহলে তো দশমিক দিয়েও চেক করতে পারো, বাট আচ্ছা বুয়েটে তো ক্যালকুলেটার ইউজ করা যায়, তাহলে তো ক্যালকুলেটার দিয়ে চেক করতে পারো যে অ্যান্সার হবে এইটা। বাট তুমি যদি বুঝতে চাও, দেখো উপরে √2 দিয়ে গুণ করো, উপরে √2 দিয়ে গুণ, নিচেও √2 দিয়ে গুণ, তাহলে উপরে কি হবে? √2 ইন্টু √2 মানে 2, তাহলে 5 দুগুণে 10, উপরে 10 আর নিচে √2। এই যে কে কে বুঝছো বলো। এখন তোমরা কি এখান থেকে একটা জিনিস বুঝতে পারলা যে কোনো একটা জটিল সংখ্যা তার মডুলাস যত, তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস সেম। এটা কে কে বুঝতে পারলা? কেন? মনে করো একটা জটিল সংখ্যা 3 প্লাস আই, তার মডুলাসও হবে রুট ওভার অফ 9 প্লাস 1, এবং তার অনুবন্ধী জটিল তার মডুলাসও হবে রুট ওভার অফ 9 যোগ 1। কেন? কারণ আই এর চিহ্ন চেঞ্জ হইলেও এটা তো স্কয়ার, মডুলাস কেমন বের করে? রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, স্কয়ার করলেও সেমই হবে। তার মানে তোমাকে যদি বলা হয় একটা জটিল সংখ্যার মডুলাস যদি 10 একক হয়,
তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস কত হবে? সেমই হবে। তার মানে কোনো একটা জটিল সংখ্যার মডুলাস এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস অলওয়েজ সমান। ওকে, ঠিক আছে। এবার এই ম্যাথটা দেখো, বুয়েট ভর্তি পরীক্ষা 23-24 রিটেনে আসছে। ভাই এই ম্যাথটাতে 10টা নাম্বার ছিল। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এটাতে 10টা নাম্বার। দেখো তোমাকে বলছে Z1 ও Z2 বার এর মধ্যবর্তী কোণ কত? Z1 এবং Z2 বার এই দুইটার মধ্যবর্তী কোণ, তোমাকে মধ্যবর্তী কোণ বের করতে বলছে। ওকে, দেখো তুমি কেমনে বের করবা এই দুইটার মধ্যবর্তী কোণ? তুমি কেমনে বের করবা? তুমি দুটো আর্গুমেন্ট বের করে বিয়োগ করে দাও। ওয়েট, আমি তোমাকে একদম বুঝাচ্ছি। আগে বললো Z1, এটা কোন চতুর্ভাগে? দাঁড়াও, ওটাকে আগে সাজিয়ে লিখি। ওয়েট, Z1 বাস্তব অংশটাকে আগে লিখি, কাল্পনিকটাকে পরে লিখি। বলো √3 - I এটা কোন চতুর্ভাগ? ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, এটা তুমি বিন্দু হিসেবে চিন্তা করো। √3 - 1, I এর সহগ -1, এটা চতুর্থ চতুর্ভাগের বিন্দু। তাহলে চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট ধরো θ1, ধরলাম Z1 এর আর্গুমেন্ট θ1 -tan ইনভার্স, সূত্র মনে আছে? -tan ইনভার্স মডুলাস অফ y/x, y হচ্ছে -1 আর x হচ্ছে √3। তাহলে কত দেখো, মাইনাসটা তো প্লাস হয়ে যাবে মডুলাসের মধ্যে। tan ইনভার্স 1/√3, tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি। তুমি ডিগ্রিতেও লিখতে পারো, রেডিয়ানেও লিখতে পারো। ধরো সামনে আছে মাইনাস, আমরা রেডিয়ানে লিখলাম। 30 ডিগ্রি মানে π/6, 30 ডিগ্রি মানে π/6, তাহলে -π/6। 180-কে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয়। এরপরে Z2, এটার আর্গুমেন্ট বের করো θ2। এটার আর্গুমেন্ট এই যে Z1 এর আর্গুমেন্ট বের করছে θ1, Z2 এর আর্গুমেন্ট এটা কোন চতুর্ভাগে? ভুজ পজিটিভ কোটিও পজিটিভ, এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে। tan ইনভার্স প্রথম চতুর্ভাগে, tan ইনভার্স মডুলাস অফ y/x, y হচ্ছে √3 আর x হচ্ছে 1। tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3, 60 ডিগ্রি মানে π/3। এইবার বলো এই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? একটু ওয়েট, আমি তোমাকে একটু চিত্র এঁকে বোঝাই। পরীক্ষায় তোমার চিত্র আঁকা লাগবে না, পরীক্ষায় তোমার চিত্র আঁকার দরকার নাই, খালি বুঝলেই হবে। আমি তোমাকে বোঝানোর জন্য আঁকাইতেছি। দেখো ধরো এই যে একটা জটিল সংখ্যা, এটা হলো ধরো Z2 কোথায়? এই যে 60 ডিগ্রি। এটা আমি তোমাকে চিত্র এঁকে বোঝাই যে আসলে ঘটনাটা কি। ধরো এই যে Z2 কত, এটা বিন্দু হিসেবে লিখি 1, √3। এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি। ডিগ্রিতে লিখো বা ডিগ্রিতে লিখি বা রেডিয়ানে লিখি, এটা লিখলে হলো 60 ডিগ্রি। আরেকটা হচ্ছে Z1 এটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। বিন্দুটা হচ্ছে √3, -1, এটা অ্যাঙ্গেল কত? -30 ডিগ্রি। দেখো √3, Z1 √3, -1। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে -30 ডিগ্রি। -30 ডিগ্রি কেন? -30 ডিগ্রি কারণ হচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, তুমি কত বলবা বলো? এই দুইটার আহারে ভুল করে ফেলছি তো। এখানে তো Z2 বার বলছে, সর্বনাশটা করছি। ধুর, এটা তো দেখলামই না, তোমরাও তো বললা না। এটা তো আগে Z2 বার বের করতে হবে, আমি তো শুধু Z2 দিয়ে করে ফেলছি। সর্বনাশ হয়ে গেছে রে ভাই। ধুর, তোমাকে বলছে Z1 ও Z2 বারের মধ্যবর্তী কোণ। দাঁড়াও, এটা কি করলাম? Z2 বার, I এর চিহ্ন চেঞ্জ, 1 √3I। দেখো এই যে এটাকে অনুবন্ধী করলাম। এইবার আগে এটা θ2 বের করো। এটা θ2 ধরলাম, এটা আর্গুমেন্ট θ2, এটাও চতুর্থ চতুর্ভাগে, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, তাহলে এটাও নেগেটিভ হবে। tan ইনভার্স মডুলাস অফ y হচ্ছে -√3, -√3/1, তাহলে মাইনাস, এটা তো প্লাস হয়ে যাবে,
তাহলে এটা কত হবে খেয়াল করে দেখো, -60 ডিগ্রি। -60 ডিগ্রি মানে -π/3। তাহলে এইবার খেয়াল করে দেখো, ওয়েট, এইবার খেয়াল করে, এই দুইটার মধ্যবর্তী কোণটা কত? তুমি তো জাস্ট একটা থেকে একটা বিয়োগ করে দিলেই হবে। দুইটার মধ্যবর্তী কোণ বের করা খুবই ইজি, একটা থেকে একটা বিয়োগ। বাট জিনিসটা আসলে কেমন হবে একটু দেখো। ধরো একটা 30 ডিগ্রি, আর একটা কত, একটা হচ্ছে 60 ডিগ্রি। একটা 30 ডিগ্রি, একটা -60 ডিগ্রি। ওয়েট, দেখো এই যে ধরো এইটা হচ্ছে Z2 বার, না না এটা তো -60, এটা Z1, ধরো এটা Z1। Z1 এর অ্যাঙ্গেল হচ্ছে এটা -30 ডিগ্রি, -30, এই যে ঘড়ির কাঁটার দিকে এটা -30 ডিগ্রি। আর Z2 বার এটার অ্যাঙ্গেল হচ্ছে -60 ডিগ্রি। এখানে নেগেটিভ চিহ্নগুলো কি রিপ্রেজেন্ট করে? অ্যাঙ্গেলটা নেগেটিভ। এইবার তোমাকে বলছে Z1 ও Z2 বার এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে একটু, এই যে বলো এই অ্যাঙ্গেলটার মান কত? শোনো, তোমাকে যখন দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করতে বলবে তখন চিহ্ন অলওয়েজ পজিটিভ বলবা। আমার কথা বলো, শোনো আমার কথা শোনো, এই অ্যাঙ্গেলটা 60, এটা 30। মাইনাস চিহ্নগুলা রিপ্রেজেন্ট করতেছে ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে? আর্গুমেন্টের বেলায় সেটা ম্যাটার করে। বাট তোমাকে যখন বলবে দুইটা জটিল সংখ্যার মধ্যবর্তী কোণ কত, তখন তুমি জাস্ট ভ্যালুটা বলবা। এটা কত বলো? পুরাটা 60, এটা 30, এটা কত? 30 ডিগ্রি। তাহলে তুমি উত্তর বলবা 30 ডিগ্রি, শেষ। দুইটা জটিল সংখ্যার মধ্যবর্তী কোণ বা দুইটা রেখার মধ্যবর্তী কোণ, ওখানে নেগেটিভ বলার দরকার নাই, কারণ এখানে ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে এটা ম্যাটার না। আমার খালি জানা দরকার এই দুইটার মধ্যবর্তী কোণ কত। তাহলে কত হবে? 30 ডিগ্রি। কেমনে? তুমি বলবা যে এদের মধ্যবর্তী কোণ ধরলাম থিটা, বলবা নির্ণয় কোণ θ1 - θ2, এটা থেকে এটা বিয়োগ করে দাও, প্রথমটা থেকে পরেরটা বিয়োগ, θ1 - θ2, এটা থেকে এটা বিয়োগ, -π/6 -a প্লাস π/3, -a প্লাস π/3। তাহলে যোগ করে দিলে কত হবে? π/3, সরি π/6। কে কে বুঝছো বলো? কে কে বুঝছো π/6 মানে 30 ডিগ্রি? বাট এটা চিত্র এঁকে করলে, মানে চিত্রটা আঁকাইছি তোমাকে বোঝানোর জন্য। 10 এর আগে মাইনাস কেন দিছেন? এটা গত ক্লাসের পড়া। এই যে এটা চতুর্থ চতুর্ভাগের বিন্দু Z2 বার, চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট নেগেটিভ। তো তুমি আগের ক্লাসটা করতে হবে, এই প্রশ্নটা আগের ক্লাসটা করে আসা লাগবে। এই বলো কে কে বুঝছো? সবাই কি বুঝছো ব্যাপারটা? খুবই ইজি ইজি জিনিস। শুরুতে এখানে Z2 এর উপর বার আছে, এটা চোখে পড়ে নাই। যদি এখানে Z2 এর উপর বার না থাকতো, আমরা শুরুতে যেভাবে করতেছিলাম সেইভাবে উত্তর কত আসছিল মনে আছে? Z2 এর উপর বার না থাকলে উত্তর আসতো 90 ডিগ্রি, মনে আছে? আচ্ছা ঠিক আছে, মানে এখানে 30 ডিগ্রি বা π/6। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো জটিল সংখ্যার পোলার আকৃতি। তোমরা তো সবাই সরল রেখায় কার্তেশীয় থেকে পোলার পড়ে আসছো। কে কে পড়ছো বলো তো? সবাই পড়ছো। সবাই জটিল সংখ্যা অধ্যায় পড়ার আগে সরল রেখা অধ্যায় এটলিস্ট পড়ছো, এবং সরল রেখা অধ্যায়ের কার্তেশীয় থেকে পোলার এটলিস্ট পড়ছো, মনে আছে? ধরো এই যে একটা একটা কার্তেশীয় বিন্দু, মানে এটা একটা জটিল সংখ্যাই ধরো, এটা একটা জটিল সংখ্যা z = x + iy। তাহলে কার্তেশীয় সমতলে এই বিন্দুটাকে আমরা x, y দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং তোমাদেরকে মনে আছে এই যে x অক্ষ, এই যে y অক্ষ, জটিল সংখ্যায় আমরা x অক্ষকে বলি রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, y অক্ষকে বলি ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। এটা মূল বিন্দু। এইখানে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হবে x, এবং এখান থেকে এই পর্যন্ত এতটুকু হবে y। তোমরা কি আমার সাথে একমত? এটা কে কে একমত? তো তোমাদের কি মনে আছে যে এখান থেকে x = আসে r cos θ, y = আসে r sin θ? কার কার মনে আছে? ওই যে কার্তেশীয় থেকে পোলার জটিল সংখ্যার ক্ষেত্রে সেম জিনিস। জটিল সংখ্যাকেও তো তুমি একটা বিন্দু আকারে দেখাইতে পারো যে x = r cos θ, y = r sin θ। তো কেউ যদি এখনো সরল রেখা পড়ে না থাকো, তোমার জন্য বলি যে এখানে কিভাবে এটা আসছে। এই যে মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত ডিরেক্ট দূরত্ব, এটা হচ্ছে r। এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? ছোট হাতের r দিয়ে। এবং এখানে এই যে এটা হচ্ছে x, এটা y। তো তুমি যদি এই ত্রিভুজ থেকে sin θ বের করো, sin θ, দেখো সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি,
এই কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে ওয়াই বাই আর, তাহলে এখান থেকে ওয়াই সমান আসবে আর সাইন থিটা। আবার তুমি যদি এখান থেকে কস থিটা বাইর করো, যে কস থিটা কবরে ভূমি অতি, এই যে থিটা এই কোণের সাপেক্ষে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর, ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর, সুতরাং এখান থেকে এক্স ইকুয়াল টু হবে আর কস থিটা। বুঝছো কেমনে আসছে? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর এক্স ইকুয়াল টু আর কস থিটা, এক্স এর বেলায় কস থিটা, ওয়াই এর বেলায় সাইন থিটা। এই জিনিসটা আমরা সবাই জানি, এই জিনিসটা আমরা সবাই জানি। আর এখানে আর এর পরিচয় কি বলো? আর হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। আর কি? আর হচ্ছে জটিল সংখ্যার মডুলাস, আর থিটা হচ্ছে তার আর্গুমেন্ট, মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট। আচ্ছা, এইবার আবার কি করতে হবে? একটা জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে প্রকাশ করতে হবে। কিভাবে? ধরো একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এক্স প্লাস আই ওয়াই এইভাবে লিখি। তো পোলার অবস্থায় কিভাবে লিখবো? দেখো, এক্স এর জায়গায় বসাও আর কস থিটা। পোলারের বেলায় আমরা এই যে মডুলাস এবং আর্গুমেন্ট এই দুইটার সাহায্যে প্রকাশ করব। এক্স এর জায়গায় আর কস থিটা প্লাস ওয়াই এর জায়গায় আর সাইন থিটা, আই ইন্টু আর সাইন থিটা। এক্স এর জায়গায় বসাইছি আর কস থিটা, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা। এবার তুমি আর কমন নিয়ে নাও, আর কমন নিয়ে নিলে কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে এটাই হচ্ছে জটিল সংখ্যার পোলার আকৃতি। এবার এটা একটু মুখস্থ রাখা লাগবে, কারণ পরীক্ষা হলে বারবার এইভাবে বাইর করা দরকার, ডিরেক্ট মুখস্থ। দেখো ভাই, জটিল সংখ্যার কার্তেশীয় আকৃতি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর পোলার আকৃতি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। মনে থাকবে? কেমনে আসছে সেটা তো দেখাইলামই। এক্স এর জায়গায় আর কস থিটা, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা, আর যদি কমন নিয়ে নেই কস থিটা প্লাস আই সাইন থিটা। মনে থাকবে? এবং এইটাকে আসলে এইভাবেও লেখা হয় আরো সহজভাবে, বাট আমাদের পরীক্ষায় আমরা সবসময় এইভাবেই লিখি, একাডেমিক বইগুলোতে এইভাবেই আছে, বাট এটাকে এইভাবে লেখা যায়। এই যে আর অ্যাঙ্গেল থিটা ভেক্টরের মতো। তোমাদের কি ভেক্টর কোথায় পড়ছো? তোমরা কি জানো যে ভেক্টরকেও যে এইভাবে লেখা যায়? ভেক্টর এখানে আর হচ্ছে, এটা হচ্ছে ভেক্টরের মান, আর থিটা হচ্ছে ভেক্টরটার এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, এক্স অক্ষের ধনাত্মক দুইয়ের সাথে অ্যাঙ্গেল আমরা অলওয়েজ বিবেচনা করে লিখি। তো জটিল সংখ্যাটাকে এই যে পোলার ফর্ম, এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার আকৃতি, পোলার আকৃতি। বাট জটিল সংখ্যার পোলার আকৃতিতে সিম্পলি এভাবেও লেখা যায়। এই জিনিসটা এভাবে লেখা যে কথা, এভাবে লেখা কি কথা, তবে আমরা অলওয়েজ বইয়ে এটা ইউজ করি। তো এখানে আর হচ্ছে মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট, আর হচ্ছে মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট। তার মানে যখন তোমাকে বলবে একটা জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে প্রকাশ করো, তখন তোমার কয়টা জিনিস দরকার বলো? দুইটা জিনিস দরকার। এক হচ্ছে মডুলাস, দুই হচ্ছে আর্গুমেন্ট। মডুলাস এবং আর্গুমেন্ট, আর কিচ্ছু দরকার নাই। ঠিক আছে কথা? তোমরা কি আমার সাথে একমত? এবার আমাকে তোমরা বলো, একটু দেখো আগে জটিল সংখ্যার পোলার আকৃতি। এই যে মনে আছে, মাত্র দেখে আসলাম, লেখা লাগবে না, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এটা কার্তেশীয় ফরম্যাট। তারপর এই যে মাত্র বললাম জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে তার কি? পোলার আকৃতি। যেখানে এখানে আর হচ্ছে তার মডুলাস, আর হচ্ছে তার মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট। আমরা সবাই তো এই জিনিসটা জানি অন্তত। এইবার এখান থেকে প্রশ্ন কি কি আসবে দেখো, খুবই ইজি প্রশ্ন। এই দেখো একটা জটিল সংখ্যা, এটা লিখো এবার। এই যে প্রশ্ন এটা দেওয়া আছে, তোমাকে বলছে এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কত। ভাই কিচ্ছু লেখা লাগবে না, উত্তর বলো ডিরেক্ট। আগে প্রশ্নটা তোলো এবং উত্তর বলো। দেখো ভাই, জটিল সংখ্যার এটা দেখেই তো বুঝতে হবে এটা কোন ফরম্যাট বলো। এই কস থিটা প্লাস আই সাইন থিটা, সামনে আছে একটা ধ্রুবক, এটা কোন ফরম্যাট? দেখেই বুঝতে হবে এটা পোলার ফরম্যাট। এবং এই যে দেখো আর, এই যে এখানে সবার সামনে যে ধ্রুবক, এটাই তো আর এর মান। ভাই মডুলাসের মান 2, মডুলাসের মান 2, আর আর্গুমেন্ট এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা, থিটার জায়গায় আছে π/4। বুঝতেছো পোলার আকৃতির মতো মজা আরো কিছু আছে? জটিল সংখ্যার পোলার আকৃতি, এটার মতো মজা আরো কিছু আছে বলো? একটু তাকাই থাকো এই জিনিসটার দিকে, খালি একবার তাকাই থাকো। জটিল সংখ্যার পোলার ফর্ম, জটিল সংখ্যার পোলার ফর্মের মতো মজা আর কিচ্ছু নেই। ডিরেক্ট এই যে দেখো আর cos থিটা প্লাস আই সাইন থিটা, তার মানে আর এর ভ্যালু 2, মডুলাসের ভ্যালু 2,
থিটার ভ্যালু π/4। এইবার এইটা কয়জন পারে? ফার্স্ট অফ অল আগে প্রশ্নটা পড়ো। এখানে তো টপিকের নাম দেওয়া আছে পোলার আকৃতি, বাট তুমি মনে করো যে পরীক্ষার হলে তো আর টপিকের নাম থাকবে না। তুমি আগে এই ফরম্যাটটা দেখে বুঝতে পারবা কিনা যে এটা পোলারে আছে, বলো কে কে বুঝতে পারতেছো? প্রশ্নটা দেখে কয়জন বুঝতে পারছো যে এটা জটিল সংখ্যার পোলার ফরম্যাট? এটা জটিল সংখ্যার কি পোলার ফরম্যাট? দেখো জটিল সংখ্যার পোলার ফরম্যাট হচ্ছে এটা r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এখন একটু ঝামেলা হয়ে গেল না ভাই? জটিল সংখ্যার পোলার ফরম্যাটে তো মাঝখানে প্লাস থাকে, এখানে আছে মাইনাস। এইবার কি করব? আর এর মান তো ইজিলি বাইর করে ফেলতে পারো। দেখো মডুলাস, মডুলাস হচ্ছে 2, এখানে মডুলাস 2, কারণ কি এই যে সামনে ধ্রুবকটা, এটাই হচ্ছে আর এর মান। তাহলে মডুলাস 2, মডুলাস ইজিলি বাইর করে ফেলছি। এখন আর্গুমেন্ট কে কে বলতেছো যে π/4, তারা ভুল বলতেছো ভাই। আর্গুমেন্ট তো π/4 হবে না, আর্গুমেন্ট π/4 হবে তখন যখন মাঝখানে প্লাস থাকবে, এখানে তো প্লাস নাই। তো এটাকে একটু সুন্দর বানাইতে হবে। বানানোর বুদ্ধি কি তোমরা কে কে এই জিনিসটা জানো বলো? যে সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, এবং কজ মাইনাস থিটা মানে প্লাস কস থিটা। কজের ভিতর নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে সেটা পজিটিভ হয়ে যায়, কজের ভিতর নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে সেটা পজিটিভ হয়ে যায়, আর সাইনের বেলায় নেগেটিভ। তো এইবার দেখো আমরা এটাকে এই ফরম্যাট বানাবো। এই যে এটাকে বানাবো কিভাবে? 2 ইন্টু এই যে কজ, কজের বেলায় আমি যদি π/4 কে মাইনাস π/4 লিখি, কোনো অসুবিধা আছে তোমার বলো? কস থিটা যে কথা, মাইনাস থিটা একই কথা। আর এইবার সামনে প্লাস দিলাম, প্লাস দিয়ে সাইন এই যে π/4 এর জায়গায় লিখলাম মাইনাস π/4। এতে কি লাভ হবে খেয়াল করে দেখো। সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, এই যে প্লাসে মাইনাসে মাইনাস। বলো এটাকে লিখতে পারি আমি? এখানে cos π/4, π/4 কে তুমি মাইনাস π/4 লিখো, কোনো সমস্যা নাই। আর এই মাইনাসটাকে তো প্লাস বানাইতে হবে, এই ফরম্যাটের সাথে মিলানোর জন্য মাইনাসকে প্লাস বানাবো, আর এই মাইনাসটাকে এখানে ভিতরে ঢুকাই দিব। কারণ আমরা জানি সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, এই যে আলটিমেটলি এটা মাইনাসই হবে। এইবার বলো থিটার মান কত? এই দেখো এইবার থিটার মান, এইবার তো মাঝখানে প্লাস আছে, এই যে প্লাস cos থিটা প্লাস i sin থিটা। তাহলে আর্গুমেন্ট এইবার বলো, আর্গুমেন্ট হচ্ছে মাইনাস π/4 মানে মাইনাস 45 ডিগ্রি। এটা ভালো মতো কে কে বুঝছো বলো? আর্গুমেন্ট মাইনাস 45 ডিগ্রি বা মাইনাস π/4। শোনো অ্যাঙ্গেলের একক আমরা নর্মালি ডিগ্রির চাইতে রেডিয়ানটাই বেশি প্রেফার করি, তো তোমরাও ডিগ্রি না লিখে রেডিয়ানটা ইউজ করবে। এই বুঝছো? এটা মনে মনে, এটা তো লেখার দরকার নাই, এই জিনিসটা তো মনে মনে। আচ্ছা এখানে লিখে ফেলছি, থাকুক, লিখে যেহেতু রাখছি তাহলে থাকুক, থাকলে তো অসুবিধা নাই। ওকে ঠিক আছে। এবার এইটা অনেকেই আটকাবে, দাঁড়াও 1 মিনিট সময় দেখি কয়জন পারে। এইটা অনেকেই আটকাবে, দেখি 1 মিনিটের মধ্যে কয়জন পারে। আমি কমেন্ট পড়বো, দেখবো 1 মিনিটের মধ্যে সবার আগে সঠিক উত্তর কে দেয়। মডুলাস এবং আর্গুমেন্ট। মডুলাস তো দেখেই বোঝা যায়, মডুলাস দেখেই বোঝা যাচ্ছে 2, মডুলাস দেখেই বোঝা যাচ্ছে 2। আর্গুমেন্ট কত দেখি, আর্গুমেন্ট কত? মডুলাস তো 2 হবে, মডুলাস তো বাইর করা এমনি দেখেই বোঝা যায়। আর্গুমেন্ট কে আগে, সবার আগে কে সঠিক উত্তর দেয় দেখি? ভেরি গুড, সবার আগে ফেসবুকে সঠিক উত্তর দিছে এডিস ইজিপ্টি। ও মা গো, এটা কেমন নাম? এডিস মশার বৈজ্ঞানিক নাম নাকি এটা? এই তোমার আসল নাম কি? হ্যাঁ, আর ওয়েবে সবার আগে সঠিক উত্তর দিছে দীপ্তি, আফিয়া আঞ্জুম দীপ্তি। ভেরি গুড, কংগ্রেচুলেশনস। ওকে ফাইন। মডুলাস তো 2, মডুলাস তো দেখেই বোঝা যায় 2, মডুলাস দেখেই বোঝা যায়, মডুলাস হচ্ছে 2। আর আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বা π/2 মাইনাস থিটা। আর্গুমেন্ট এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা বা 90 ডিগ্রি মানে π/2 মাইনাস থিটা। সবসময় আমরা নর্মালি পোলার ফরম্যাটে ডিগ্রির জায়গায় রেডিয়ান এককটাই বেশি ইউজ করে। এই যে π/2 মাইনাস থিটা কেমনে আসছে খেয়াল করে দেখো। আমরা জানি জটিল সংখ্যার পোলার ফরম্যাট হচ্ছে এটা r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। তার মানে cos থিটার সামনে সহগ হবে 1 আর sin থিটার সামনে সহগ হবে i। বাট এখানে ঝামেলা, এটা তো উল্টাপাল্টা করে দিছে। উল্টাপাল্টা কি করে দিছে দেখো,
এখানে আছে সাইন থিটার সামনে 1, কস থিটার সামনে আই, ঝামেলা চেঞ্জ করা লাগবে। এখন তোমরা কারা কারা এই জিনিসটা জানো যে সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এইটা মানে কস থিটা, 9-10-এ পড়ছো, আবার ইন্টারমিডিয়েটেও ত্রিকোণমিতিতে এটা জানো পড়ছো। আচ্ছা আগে এই দুইটা জিনিস কে কে জানো বলো? তোমরা প্রশ্নটা ভালো মতো পড়ো ভাই। আমার এখানে খেয়াল করে দেখো, সাইন থিটাকে বানাইতে হবে কস থিটা, আর কস থিটাকে বানাইতে হবে সাইন থিটা। মনোযোগ দিয়ে খেয়াল করো, সাইন থিটাকে বানাইতে হবে কস থিটা, আর কস থিটাকে বানাইতে হবে সাইন থিটা। তো সাইন থিটাকে কস থিটা বানানোর বুদ্ধি হচ্ছে এই যে এইটা, আর কস থিটাকে সাইন থিটা বানানোর বুদ্ধি হচ্ছে এইটা। তো এইবার খেয়াল করে দেখো, এইবার খেয়াল করে দেখো এখানে 2, ওই যে সাইন থিটা, সাইন থিটাকে কি আমি যে কস পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারি? যদি লিখি তুমি কি আপত্তি করবা? দেখো এই যে সাইন থিটা, এই যে এই যে এই যে সাইন থিটা, সাইন থিটার জায়গায় লিখছি কস পাই বাই 2 মাইনাস থিটা, তারপর প্লাস আই ইন্টু কস থিটা, ওই উপরে দেখো কস থিটার জায়গায় লিখবো সাইন পাই বাই 2 মাইনাস থিটা। এগুলা বুঝলে মনে মনেই হয়ে যাবে। এই যে দেখো, এই যে দেখো, এইবার এটা হয়ে গেছে কস থিটা, এটা প্লাস আই সাইন থিটা, থিটার জায়গায় কত আছে? এবার দেখো এই যে এটা হচ্ছে মডুলাস, আর এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এই যে আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বা পাই বাই 2 মাইনাস থিটা। কয়জন বুঝছো বলো? এইটা বুঝতে পারলে পোলার ফরম্যাটে আর আটকাবে না, তাড়াতাড়ি বলো। এইটা যারা বুঝতে পারছো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এইটা যারা বুঝছো তোমরা তোমরা আর পোলার ফরম্যাটে আটকাবে না, এতটুকু কনফিডেন্স আমার মধ্যেই চলে আসছে। কাজেই তোমাদের মধ্যেও এই কনফিডেন্সটা চলে আসবে বলে আমার বিশ্বাস। এখন এগুলো হাউস ওয়াইফ দিয়ে দেই, নিচের জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। ওয়েট, এই বলো, গত ক্লাসে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করা শিখছি না? এবং তাদেরকে পোলার ফরম্যাটে প্রকাশ করো। আচ্ছা আমি একটা করে দিই, দাঁড়াও, সব হাউস ওয়াইফ না দিয়ে একটা করে দিই, দাঁড়াও, এই যে এইটা করে দিব, আমি একটা করে দেই, বাকিগুলো বাড়ির কাজ। বলো এটা কোন চতুর্ভাগের বিন্দু? তাড়াতাড়ি তাড়াতাড়ি। -1 প্লাস √3i কোন চতুর্ভাগ? ভুজ নেগেটিভ কোটি পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগ। তুমি মনে মনে চিন্তা করো ভাই, বিন্দু তো আর লেখার দরকার নাই, মনে মনে -1, √3 ভুজ নেগেটিভ কোটি পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা আগে মডুলাস বের করি। √ওভার -1 কে স্কয়ার করলে +1, √3 কে স্কয়ার করলে 3, তাহলে 2। দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট 180 ডিগ্রি মাইনাস পাই মাইনাস 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। y হচ্ছে √3 আর x হচ্ছে -1, তাহলে মডুলাস করলে তো এটা প্লাসই হবে। tan ইনভার্স √3 খেয়াল করে দেখো, tan ইনভার্স √3 মানে কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3, তাইলে 2π/3 মানে 120 ডিগ্রি। তাহলে দেখো আর পাইলাম 2, থিটা পাইলাম 2π/3। সুতরাং পোলার ফরম্যাট লিখো, সুতরাং পোলার আকৃতি, পোলার আকার, জটিল সংখ্যার পোলার আকার কি হবে? z ইকুয়ালস টু আর ইন্টু আর এর মান হচ্ছে 2 cos থিটা, cos থিটা, থিটা হচ্ছে 2π/3 cos থিটা প্লাস i sin থিটা, i sin 2π/3। কয়জন বুঝছো বলো? অবশ্যই সবার বোঝা উচিত, এটা তো না বোঝার কিছু সুযোগই নাই, না বোঝার কোনো সুযোগ নাই। কয়জন বুঝছো? কয়জন বুঝছো বলো? এটাকে এইভাবেও লেখা যায়, এই যে এইভাবে আর কমা থিটা, মনে আছে? আর কমা থিটা মানে আর অ্যাঙ্গেল থিটা, এই যে আর অ্যাঙ্গেল থিটা, আর অ্যাঙ্গেল 2π/3, যে এইভাবে। আর এর মান কত? 2, এই যে 2 অ্যাঙ্গেল 2π/3, এটাকে এইভাবেও লেখা যায়, বাট আমরা একাডেমিক বলো বা এডমিশনে এইটা ইউজ করবো, আর ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এটা এডমিশনে এইভাবে লেখা যায়, বাট একাডেমিকে এইভাবে লিখবো। তাহলে বাকি দুইটা হাউস ওয়াইফ কে কে পারবা বলো? ভাই আমরা গত ক্লাসে মডুলাস এবং আর্গুমেন্ট বের করা শিখছি, তো যদি একটা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট তুমি বের করতে পারো, তাহলে পোলার আকারে কনভার্ট করার জন্য নতুন কিছু তো দরকার নাই, কারণ পোলার আকার হচ্ছে আর ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। তুমি জাস্ট মডুলাসের মান বসাবা এবং থিটার মান বসাবা, আর তো কিচ্ছু লাগে না। ওকে ঠিক আছে, বলো তো এই অধ্যায়টা করতে মজা লাগতেছে না? সত্যি কইরা বলো, মিথ্যা কথা বলো না। প্রশ্নটা তোলো, দেখো এটা বুয়েটে 16-17তে আসছিল, 10 নাম্বারের ম্যাথ। জটিল সংখ্যায় তুমি বোনাস নাম্বার পাবা, খালি যারা আমার এই ক্লাসগুলো করবা,
জটিল সংখ্যা অধ্যায়ে এইচএসসিতে, কলেজে, বুয়েটে, রুয়েটে, চুয়েটে, কুয়েটে, আইইউটি, এমআইএস, ট্রিবুটেক্স, ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ, মুচ্ছ, যা আছে এইখানে, আর এই জটিল সংখ্যা অধ্যায় নিয়ে কোনোদিন আটকান লাগবে না। ওয়েট, এইটা একটা জটিল সংখ্যা, তোমাকে বলছে এই জটিল সংখ্যাটাকে এই আকারে প্রকাশ করতে। আচ্ছা, এটা কোন আকার বলো তো? এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, আরেকভাবে থাকতে পারে। বলতে পারে এই জটিল সংখ্যাটাকে পোলার আকারে প্রকাশ করো। এটা তো পোলার আকার, দেখেই বোঝা যায়। তার মানে আর এর মান বের করতে হবে, আর থিটার মান। মানে মেইন কথা হচ্ছে ভাই, তোমার কাজ হচ্ছে এই যে জটিল সংখ্যাটা, এটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করা, মডুলাস এবং আর্গুমেন্ট বের করা, তাই লিমিট শেষ। এখন বলো এটাকে আগে কি করব? শুরুতে কি করব? এটাকে শুরুতে আগে a প্লাস আইবি এই ফরম্যাট বানাবো। বলো এই ফরম্যাট বানানোর জন্য কি করতে হবে? এটা তো ভাগ আকারে আছে, বলো তাড়াতাড়ি বলো ভাই। এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলা যায়, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলা যায়, বাট রিটার্নে আমরা লিখে করব। রিটার্নে আমরা লিখে করব, রিটার্নে ডিরেক্ট করব না। নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, নিচেরটার গুণটা করো, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, গুণ করে বলো কি আসে, গুণ করে বলো কি আসে। নিচে a প্লাস বি, a প্লাস বি স্কোয়ার, 1 কেস করলে 1, আর 9i 3i কেস করলে 9i স্কোয়ার, আই স্কোয়ার মান হচ্ছে -1, মাইনাস মানে হচ্ছে +9, মাইনাস মানে +9 মানে নিচে 10, আর উপরে 1 1 1 3i আর 2i 5i, 3i আর 2i যোগ করলে 3i, এখানে 3i আর 2i 5i, আর এখানে 3 দুগুণে 6i স্কোয়ার, 3 দুগুণে 6i স্কোয়ার, আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে -6। তাহলে উপরে কত আসছে দেখো, -6 আর 1 -5 প্লাস 5i, নিচে 10, ভাগ করে দাও। -5কে 10 দিয়ে ভাগ করলে -1/2, প্লাস 5i কে 10 দিয়ে ভাগ করলে 1/2i। এইবার বলো এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগের? বলো এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগের? বলো, এই যে চিন্তা করো, -x প্লাস iy, x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ, কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে মডুলাস বের করো। শোনো ভাই, তুমি যদি এই জিনিসটা যদি ক্যালকুলেটরে উঠাই ইকুয়াল টু চাপো, ডিরেক্ট কিন্তু এটা চলে আসবে, বাট রিটেনে ডিরেক্ট লেখা দিও না, অন্তত এই জিনিসটা দেখায়ও। ডিরেক্ট লিখে দিলে খারাপ দেখা যায়। এটা কোন চতুর্ভাগ? নেগেটিভ পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে 180 মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, y মানে হচ্ছে y মানে হচ্ছে i এর সহগ 1/2, আর x মানে হচ্ছে এই যে -1/2। তাহলে এখানে তো মডুলাসের মধ্যে কাটাকাটি গিয়া 1/2 কাটা থাকবে -1, মডুলাসের মধ্যে -1 প্লাস হয়ে যাবে tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি, tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে π/4, 45 ডিগ্রি মানে π/4, তাইলে হবে 3π/4। এই কে বুঝছো? 3π/4 এটা হচ্ছে তার আর্গুমেন্ট। আর মডুলাস বের করতে পারি, এই মডুলাসটা তো মনে মনে হয়ে যায়, তার উপরেই লিখি। আচ্ছা এই নিয়ে লিখি, মডুলাস কত বলো? রুট ওভার অফ -1/2 কে স্কোয়ার করলে +1/4, প্লাস 1/2 কে স্কোয়ার করলে +1/4। এই বুঝতেছো? রুট ওভার অফ এটাকে স্কোয়ার করলে +1/4, এটাকে স্কোয়ার করলে +1/4, তাহলে রুট ওভার অফ 1 যোগ করলে কত? 1/2, তাহলে রুট ওভার অফ 1/√2, মডুলাস হচ্ছে 1/√2। শেষ। তাইলে লিখো, সুতরাং পোলার আকৃতি, এই যে লিখো, সুতরাং নির্ণেয় আকৃতি, আর এর জায়গায় বসবে 1/√2, আর এর জায়গায় 1/√2 ইন্টু cos থিটা, cos ইন্টু 3π/4 প্লাস i ইন্টু সাইন থিটা। এই যে 10টা নাম্বার ভাই, এই 10টা নাম্বার আসলে কি মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় না? আচ্ছা তোমরা আমার সাথে কে কে একমত যে ভাই একটা জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে কনভার্ট করা মানে হচ্ছে জাস্ট ওই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করা? কে কে একমত? মডুলাস এবং আর্গুমেন্ট বের করা, যেটা আমরা গত ক্লাসে পড়ে আসছি। এইগুলা বুয়েটে 10 নাম্বারের জন্য আসে। তো তুমি যদি এখানে 10-এ 10 না পাও, হবে? বলো, মানিজ্যত থাকবে? তুমি যদি এখান থেকে 10-এ 10 না পাও, মানিজ্যত থাকবে? দেখো আবার এই যে বুয়েট 20-21,
বুয়েট 20-21 আসছে সেম প্রশ্ন 10 নাম্বার একটা জটিল সংখ্যা দিছে বলছে এটাকে পোলার আকারে প্রকাশ করো এদের মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো ভাই পোলার আকৃতিতে প্রকাশ করার জন্য তো মডুলাস এবং আর্গুমেন্ট এই দুটো জিনিসই দরকার বের করো পোলার স্থানাঙ্ক রূপে প্রকাশ করো পোলার স্থানাঙ্ক মানে কি আর কমা থিটা স্থানাঙ্ক চাইছে দেখো এটার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে -1, দেখো এটার কার্তেশীয় স্থানাঙ্ক হতো -1, আর পোলার স্থানাঙ্ক কি আর কমা থিটা তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট বের করো আগে ম্যাথ শেষ মডুলাস এবং আর্গুমেন্ট বের করো এটা কোন চতুর্ভাগ বলো মডুলাস √1 কে স্কয়ার করলে +1 √3 কে স্কয়ার করলে +3 2 আর আর্গুমেন্ট কত বলো এটা কোন চতুর্ভাগের বিন্দু দ্বিতীয় চতুর্ভাগ কারণ ভুজ নেগেটিভ কোটি পজিটিভ তাহলে 180 মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x মডুলাস অফ y √3 x হচ্ছে -1 মডুলাস করলে প্লাস হয়ে যাবে tan ইনভার্স √3 tan ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি মানে π/3 তাহলে এটা 2π/3 তাহলে তোমাকে বলছে পোলার স্থানাঙ্ক রূপে প্রকাশ করো পোলার স্থানাঙ্ক হবে আর কমা থিটা পোলার স্থানাঙ্ক রূপে আর কমা থিটা শোনো পোলার একটা জটিল সংখ্যাকে পোলার স্থানাঙ্ক রূপে প্রকাশ করা বলতে আসলে জটিল সংখ্যাটাকে প্রকাশ করে বোঝায় এখানে স্থানাঙ্ক আর কমা থিটা দেখাইতে হবে না মানে পোলার স্থানাঙ্ক রূপে প্রকাশ করে দেখো এই যে জটিল সংখ্যাটা এই ফরম্যাটে আছে এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক রূপে এই জটিল সংখ্যার প্রকাশ আর পোলার স্থানাঙ্ক রূপে প্রকাশ মানে আসলে এই যে এই ফরম্যাটটাই এই যে এইটা তুমি এই ফরম্যাটটাই দেখাবা মানে আর কমা থিটা স্থানাঙ্ক আকারে দেখাইতে হবে এরকম না জিনিসটা হচ্ছে জটিল সংখ্যাটাকেই পোলার ফরম্যাটে নেওয়া তো এই অ্যান্সারটা তুমি এইভাবে দিবা এই যে আর ইনটু আর এর মান হচ্ছে 2 cos থিটা প্লাস i sin থিটা এর জায়গায় 2π/3 পোলার স্থানাঙ্ক রূপে চাইছে মানে যে স্থানাঙ্ক দিতে হবে তা না তুমি জটিল সংখ্যাটাকে পোলার ফরম্যাটে দিয়ে দিবা কারণ এই পোলার ফরম্যাটের মধ্যে মডুলাসও আছে আর্গুমেন্টও আছে তাহলে আলাদা করে তো আর কমা থিটা দেখাইতে হয় না শেষ এই দেখো আমরা মডুলাস বের করছি এই যে এটা মডুলাস এটা আর্গুমেন্ট বলো এই জটিল সংখ্যার মতো মজার আর কোনো অধ্যায় এরকম অধ্যায় পাইছো বলো এই যে তোমরা এখনো পর্যন্ত যতগুলা অধ্যায় পড়ছো এই জটিল সংখ্যার মতো এইরকম মজাদার অধ্যায় আরো পাইছো মিথ্যা কথা বলো না সত্য কথা বলিবে সদা সত্য কথা বলিবে হ্যাঁ ঠিক আছে এইবার আসো জটিল সংখ্যার অয়লার আকৃতি বিজ্ঞানী অয়লারের নাম শুনছো কে বলো তো বিজ্ঞানী অয়লারের নাম শুনছো কে বিজ্ঞানী অয়লার সাহেবের একটা চমৎকার সূত্র আছে সূত্রটা আগে মুখস্থ করো e⁻i⁻θ ছোট হাতের e⁻i⁻θ সমান cos θ প্লাস i sin θ এটা মুখস্থ করো ভাই মাত্র পড়ে আসলাম না এই যে জটিল সংখ্যার পোলার ফরম্যাট কার কার মনে আছে দেখো জটিল সংখ্যার পোলার ফরম্যাট r ইনটু cos θ প্লাস i sin θ এই যে cos θ প্লাস i sin θ এটা হচ্ছে বিজ্ঞানী অয়লার সাহেবের সূত্র অনুযায়ী লেখা যায় যে cos θ প্লাস i sin θ সমান e⁻i⁻θ তাহলে এটাকে যদি আমি জটিল সংখ্যাটাকে যদি আমি অয়লারের সূত্র ইউজ করে এইভাবে লিখি z = r ইনটু e⁻i⁻θ কোনো সমস্যা আছে বলো এই যে এই আকৃতিটাকে বলে জটিল সংখ্যার অয়লারের আকৃতি কথা বুঝছো মানে জাস্ট বিজ্ঞানী অয়লার সাহেবের সূত্রটা বসাই দিলে এই দেখো cos θ প্লাস i sin θ সমান e⁻i⁻θ এটা হচ্ছে অয়লারের সূত্র তো এই অয়লারের সূত্রটা বসাই দিলে যে আকৃতিটা পাওয়া যায় এটাকেই বলে জটিল সংখ্যার অয়লারের ফরম্যাট r ইনটু e⁻i⁻θ তো এখান থেকে খেয়াল করে দেখো ছোট হাতের ই এটা একটা ধ্রুবক এটার ভ্যালু 2.713 ক্যালকুলেটরে বসাও ছোট হাতের ই এটা ক্যালকুলেটরে ভ্যালু বের করতে পারবা তুমি দেখো লন ওই যে 10 এর উপরে আছে ln শিফট দিয়ে ln এ ক্লিক করো ওই যে সবার ডান পাশে 10 এর উপরে x এর নিচে 10 এর উপরে ln তুমি যদি শিফটে ক্লিক করে লনে ক্লিক করো ln এ ক্লিক করো দেখবা আসবে ই পাওয়ার তুমি 1 দেও পাওয়ার কিছু নাই মানে 1 দেখো ভ্যালু আসবে 2.718 ওকে এটা একটা অমূলক সংখ্যা এটা মান মুখস্থ করা লাগবে না
দেখো তো এটা হচ্ছে অয়লারের আকৃতি। তো এখানে আর কি, আর হচ্ছে মডুলাস, খেয়াল করে দেখো, আর হচ্ছে মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট। তো ভাই পোলার ফরম্যাট আর অয়লারের ফরম্যাট দুইটা তো আসলে সেমই। তোমরা কি এই জিনিসটা বুঝতেছো যে অয়লারের ফরম্যাট আসলে নতুন কিছু না। তুমি আগে পোলার ফরম্যাটটা বাইর করবা, তারপর ওই যে cos থিটা প্লাস আই সাইন থিটা এটা জায়গায় বসাই দেবা e⁻i থিটা। বুঝছো? আচ্ছা, অয়লার সাহেবের সূত্রে যদি এখানে নেগেটিভ থাকে তখন e⁻−i থিটা, e⁻−i থিটা সমান জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। এটাও দেখে রাখো, পরীক্ষা এটা দেওয়া আসে মাঝে মধ্যে। অয়লার সাহেবের মেইন সূত্র হচ্ছে এটা, e⁻i থিটা সমান cos থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে যদি থিটার সামনে সহগ নেগেটিভ থাকে তাহলে এখানেও বসবে মাইনাস থিটা, এখানেও মাইনাস থিটা। তোমরা কি জানো যে cos মাইনাস থিটা যে কথা প্লাস থিটা একই কথা, আর সাইন মাইনাস থিটা মানে কি সামনে মাইনাস হয়ে যাবে। বুঝছো? দেখো থিটার সামনে সহগ যদি মাইনাস হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস থিটা, এটাও মাইনাস থিটা। তো cos এর চিহ্ন মাইনাস থিটা হলে যে কথা প্লাস থিটা হলে একই কথা, চেঞ্জ হয় না। বাট সাইনেরটা কি হয়ে যাবে মাইনাস সাইন থিটা। এটা এমনি মনে থাকবে, এইগুলা কঠিন কিছু না। একটা হচ্ছে e⁻i থিটা, একটা e⁻−i থিটা। e⁻i থিটা হইলে মাঝখানে প্লাস, -i থিটা হইলে মাঝখানে মাইনাস, শেষ। ওকে ফাইন। এইবার মাঝে মধ্যে পরীক্ষায় শোনো, এতক্ষণ পোলার ফরম্যাট থেকে মডুলাস আর্গুমেন্ট বের করা আমরা শিখলাম। এইবার অয়লারের ফরম্যাট থেকেও পরীক্ষায় আসতে পারে। কিরকম? এই যে দেখো, যখনই তুমি দেখবে একটা জটিল সংখ্যার আকৃতি এইরকম e⁻ আকৃতিতে আছে, তুমি কি দেখে চিনতে পারবা যে এটা যে অয়লারের ফরম্যাট? বলো, অয়লারের আকৃতি কি? r ইন্টু e⁻i থিটা। ধরো একটা জটিল সংখ্যা z r ইন্টু e⁻i থিটা। এখানে ই এর সামনে যে ধ্রুব সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মডুলাস, এবং ই এর পাওয়ারে আই এর যে সহগ সেটা হবে থিটা, মানে আর্গুমেন্ট। তো আমাকে বলো এখানে মডুলাস কত? এখানে মডুলাস কত? মডুলাস হচ্ছে 5। আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে আই এর সহগ, আই এর সহগ হচ্ছে π/4 মানে 45 ডিগ্রি। এই এগুলার মতো মজা আরো কিছু আছে? বলো, এগুলার মতো মজা আরো কিছু আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এগুলার মতো মজা আর কিছু নাই। এইবার এইটা, এই দেখো, এটাও বুয়েটে রিটার্নে আসা প্রশ্ন 17-18 সেশনে। তোমরা কি একটা জিনিস এতক্ষণে খেয়াল করতেছো যে আজকের ক্লাসে আমরা পড়তেছি পোলার আকৃতি এবং অয়লারের আকৃতি, এই দুইটা টাইপ থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় কত বেশি প্রশ্ন আসছে, অথচ এইটা কিছুই না, মডুলাস এবং আর্গুমেন্ট বের করা। ভাই পোলার ফরম্যাট কিংবা অয়লারের ফরম্যাট এগুলো যদি বের করতে বলে তুমি আসলে করবাটা কি? তুমি করবা মডুলাস বের করবা আর আর্গুমেন্ট বের করবা, শেষ। যেমন দেখো, এই যে একটা জটিল সংখ্যা, এটা কোন ফরম্যাট? কোন ফরম্যাট? অয়লারের ফরম্যাট। আর এটা কি ফরম্যাট? এটা তো ওই যে জেনারেল কার্তেশীয় ফরম্যাট। তোমাকে বলছে এখান থেকে আর এবং থিটা মানে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। তোমাকে এই ফরম্যাটটা দিয়ে বুঝাইছে যে এর মডুলাস হচ্ছে আর, আর্গুমেন্ট হচ্ছে থিটা। এবার তুমি এই যে এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করো। এখন বলো, প্রথমে এটাকে কি করতে হবে? প্রথমে এটাকে a+ib এই ফরম্যাট বানাইতে হবে। এখন এই ফরম্যাট বানানো আজকে ক্লাসে কি দেখানো উচিত? বলো, আমি যদি তোমাকে বলি যে এই জটিল সংখ্যাটাকে a+ib এই ফরম্যাট বানাও, যারা 2 নাম্বার ক্লাসটা করে আসছো সবার পারা উচিত না? আমি করে দিব না, এটা করে দিব না। আমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে লিখে ফেলবো। আমি ডিরেক্ট ক্যালকুলেটরে উঠাই লিখে ফেলতেছি 3+, আগে আগে জটিল ফরম্যাটে নিতে হবে, জটিল, এটা 2। ওকে, উপরে 3+3i, 3+3i, নিচে 2+3i প্লাস 2+3i, উপরে 1+5i, নিচে 1 - 2i মাইনাস 42/65 প্লাস 76/65i। বলে এটা আসছে কার কার? -42/65 প্লাস 76/65i। কি করছি? এই যে জটিল সংখ্যাটা এটাকে a+ib বা x+iy ফরম্যাট বানাইছি, যেটাই বলো না কেন কথা একই। কিভাবে করবা? হয় তুমি প্রথমে লসাগু করে দিবা, তারপরে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, অথবা আলাদাভাবে এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, আবার
এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। এবার আমাকে বলো এটা কোন চতুর্ভাগের বিন্দু? আমার বের করতে হবে মডুলাস এবং আর্গুমেন্ট। দেখো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু। তাহলে মডুলাস কি হবে? আগে মডুলাস বের করে দাও। মডুলাস তো রুট ওভার অফ এটা স্কয়ার মাইনাস 42/65 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এগুলো ডিরেক্ট ক্যালকুলেটারে বসায়ে একবার বের করে ফেলবা। আর আর্গুমেন্ট দ্বিতীয় চতুর্ভাগ 180 মাইনাস টেন ইনভার্স। তুমি এটা ডিগ্রিতেও লিখতে পারো, রেডিয়ানও লিখতে পারো, তোমরা খুশি। অথবা এই পর্যন্ত করে রেখে দিলেও চলবে। টেন ইনভার্স ওয়াই বাই এক্স 76/65 মাইনাস 42/65। হ্যাঁ ওকে, তাহলে এখানে 65 কাটা, মডুলাসের মধ্যে মাইনাস হয়ে যাবে প্লাস। জাস্ট এতটুকু করে অ্যান্সার রেখে দিলেও চলবে, কারণ এখানে তো এক্স্যাক্টলি কোনো ভ্যালু আমি জানি না। অথবা ডিগ্রিতে করলে তো তুমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট বসাই দিতে পারো, সমস্যা নেই। এই পর্যন্ত রাখলেই ফুল মার্কস। 76/42 কাটাকাটি করে দাও। 76/42 কত দিয়ে কাটা যায়? 2 দিয়ে কাটা যায়, নিচে 21। আর এটা কত হয়? 76 38। বলো এই যে এই পর্যন্ত লিখে রাখলেই এনাফ। 65 কাটা মডুলাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো মাইনাস প্লাস হয়ে গেলে তো আর মডুলাস দেওয়া লাগে না, মডুলাস দেওয়া দরকার নাই। 42কে 2 দিয়ে ভাগ করলে নিচে হবে 21 আর 76কে 2 দিয়ে ভাগ করলে 38। বলো কয়জন বুঝছো? শেষ। এই যে মডুলাস, আচ্ছা মডুলাসের মানটা কত আসছে? এই ওয়েট মডুলাসটা বাইর করে দেই। রুট ওভার অফ 42/65 হোল স্কয়ার প্লাস 76/65 হোল স্কয়ার। এটা দশমিকে চলে আসছে 1.3358। আচ্ছা অসুবিধা নেই 1 পয়েন্ট, তাহলে ওটাও ডিগ্রিতে বাইর করো। এই এটা ডিগ্রিতে বাইর করো তো কত আসে? 1.335 ডিগ্রিতে 180 মাইনাস পাই মানে 180 মাইনাস 10 ইনভার্স 38/21 38/21 118.926 118.926 ডিগ্রি। বাট আগের লাইন পর্যন্ত রেখে দিলেই ফুল মার্কস পাইবা। শোনো তুমি যদি এই যে এই পর্যন্ত রেখে দেও, এই পর্যন্ত রেখে দিলেই ফুল মার্কস পাবা, টেনশন করার কোনো কারণ নাই। বলো কে কে বুঝছো? এখন আমাকে বলো এই ম্যাথটা পরীক্ষায় যদি এই ডাটাগুলা চেঞ্জ করে অন্য কিছু দিয়ে আসে, কে কে পারবা? তোমাকে এই ফরম্যাটটা দিয়ে বুঝাইছে যে এই জটিল সংখ্যার মডুলাস হচ্ছে আর, আর্গুমেন্ট হচ্ছে থিটা। তার মানে তোমাকে বের করতে হবে মডুলাস এবং থিটা আর্গুমেন্ট, মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। তো তুমি এই জটিল সংখ্যাটাকে আগে এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস আইবি এই ফরম্যাট নিবা। শোনো বুয়েট ভর্তি পরীক্ষায় যদি এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, এই কনভার্সনটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলে ফুল মার্কস দিবে না রিটেনে, যেহেতু ক্যালকুলেটর ছাড়া নর্মালি যে অন্তত অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ এটা দেখাইতে হবে, তারপরে মডুলাস আর্গুমেন্ট বের করো। পারা যাবে? বলো হ্যাঁ ওকে ঠিক আছে, ভেরি গুড। এইবার আসো এই টাইপের একটা ম্যাথ করব। সবাই প্রশ্নটা তোলো। সবাই প্রশ্নটা তোলো। হ্যাঁ কিভাবে করবো দেখো, তোমাকে বলছে এটার পোলার আকার বের করো। পোলার আকার, বাট ফরম্যাটগুলো কি পোলারে আছে নাকি অয়লারে আছে বলো? দেখো প্রশ্নে চাইছে পোলার, অপশনে কি আছে পোলার নাকি অয়লার? ই টু দি পাওয়ার আছে না অয়লার আছে, বাট পোলার আর অয়লার কি আসলে একই নামেই মাঝে মধ্যে ডাইকে ফেলে, কারণ কি দুইটা তো আলাদা কিছু না। অয়লার ফরম্যাটকেই আসলে পোলার ফরম্যাট নামেও ডাকে, কারণ কি কস থিটা প্লাস আই সাইন থিটা, এটার জায়গায় খালি অয়লারের সূত্রটা বসাইলে সেটা অয়লারের ফরম্যাট হয়ে যায়। দুইটা আসলে সেমই, আলাদা কিছু না, বুঝছো? এখন দেখো তুমি কি দেখতে পাচ্ছ যে সবগুলোর মডুলাসের মান সেম? তো এখানে মডুলাস বাইর করে কোনো লাভ আছে? এমসিকিউ এ যদি সবগুলো অপশনে কোনো জিনিসের মান সেম থাকে, সবগুলাতে মডুলাসের মান 16√3, তাহলে আমার কি এখানে মডুলাস বের করে কোনো লাভ আছে? লাভ নাই। আমি বের করবো শুধু আর্গুমেন্ট। এখানে আর্গুমেন্ট দেখো
আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। আই এর সহগ হচ্ছে আর্গুমেন্ট, তাহলে এখানে আর্গুমেন্ট π/2 মানে 90 ডিগ্রি, এখানেও এখানে 3π/2, এখানে আই এর সহগ এখানে 3π/2, এখানে π/4, এখানে π/4, 3π সরি এখানে 3π/4, এখানে আই এর সহগ 3π/4। তো কেমনে করব? দেখো দুইটা জটিল সংখ্যার গুণ আকারে আছে, তোমাকে বাইর করতে হবে কি? আচ্ছা ওয়েট, তুমি আগে সিম্পলি গুণ করে ফেলো, গুণ করো, গুণ করে দিলে 2 দুগুণে 4, 3 4 12 মাইনাস 12 প্লাস 6 দুগুণে 12 √3i মাইনাসে মাইনাসে প্লাস 4√3i প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 i ইন্টু আই স্কোয়ার। তাহলে দেখো -12 এনে 4√3i 12√3i, তার মানে 16√3i, আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12, তাহলে কি থাকতে দেখো 16√3i। এবার আমাকে বলো এই যে একটা জটিল সংখ্যা, এটা কি শুধু কাল্পনিক না? বলো, শুধু কাল্পনিক অংশ আছে। এবার আমাকে তোমরা বলো, একটা জটিল সংখ্যায় যদি শুধু কাল্পনিক অংশ থাকে এবং তার সহগ যদি পজিটিভ হয়, দেখো সহগ পজিটিভ, তাহলে সে কই থাকবে? মনে মনে। এটা ক্যালকুলেশন আর করার দরকার নাই। যদি একটা জটিল সংখ্যা শুধু কাল্পনিক হয় এবং তার সহগ যদি পজিটিভ হয়, তাহলে সে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে থাকবে, তাহলে তার আর্গুমেন্ট হবে 90 ডিগ্রি। কে কে বুঝছো? আর্গুমেন্ট হবে 90 ডিগ্রি। এই যে সঠিক উত্তর 90 ডিগ্রি। বলো এটা কয়জন বুঝছো? সত্যি করে বলো ভাইয়া। কোনো একটা জটিল সংখ্যা যদি শুধুমাত্র কাল্পনিক মানে পিওরলি ইমাজিনারি, তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে এটা এরকম পড়ছিলাম যে পিওরলি ইমাজিনারি তার সহগ যে কোনো ধ্রুব সংখ্যা মানে পজিটিভ হইলে কাল্পনিক অক্ষের ধনাত্মক দিকে থাকবে। আর যদি এখানে সহগ ঋণাত্মক হইতো, ধরো আয়ের সহগ নেগেটিভ 16√3, তাহলে থাকতো আয়ের ঋণাত্মক মানে কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিকে, তখন আর্গুমেন্ট হইতো -90 ডিগ্রি। আমার কথাটা কে কে বুঝছো? অথবা তুমি নর্মাল সূত্র দিয়ে বাইর করতে পারো, দরকার নাই তো। যখন তুমি দেখবা, শোনো, যখন একটা সংখ্যা বাস্তব অক্ষের ধনাত্মক দিকে থাকবে তখন তার আর্গুমেন্ট 0, বাস্তব অক্ষের ঋণাত্মক দিয়ে থাকলে আর্গুমেন্ট 180, কাল্পনিক অক্ষের ধনাত্মক দিয়ে থাকলে 90, কাল্পনিক দিক অক্ষের ঋণাত্মক দিয়ে থাকলে -90। এগুলো তো মনে মনে মন কলা। কে কে বুঝছো? এখন আমরা আজকে ক্লাসটার লাস্ট টাইপটাতে চলে আসছি এবং খুবই চমৎকার একটা ম্যাথ। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা তোলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। শোনো, যাদের টার্গেট মেডিকেল বা ভার্সিটি, তোমাদের এই ম্যাথটা লাগবে না। আজকে ক্লাসের লাস্ট ম্যাথটা, এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুদের লাগবে। শুধুমাত্র বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে এই ম্যাথটা আসতে পারে। ভার্সিটিতে বলো বা একাডেমিকে, এইচএসসি পরীক্ষা আসবে না। প্রশ্নটা তোলো আই টু দি পাওয়ার আই মানে আই এর উপরে পাওয়ার আই এবং আই টু দি পাওয়ার মাইনাস আই অথবা আই টু দি পাওয়ার মাইনাস আই এর মান নির্ণয় করো। মানে এদের ভ্যালু কত, এদের ভ্যালু বের করতে হবে এবং এদের মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। প্রথমে এদের মান নির্ণয় করতে হবে, তারপরে মডুলাস এবং আর্গুমেন্ট। ধরো আমি এখানে আগে করবো আই টু দি পাওয়ার আই। শোনো, যখন আই এর উপরে পাওয়ার আই থাকবে তখন আমরা অয়লারের ফরম্যাট ইউজ করবো। ওয়েট, তোমাদের কি মনে আছে যে আই এর মডুলাস কত এবং আর্গুমেন্ট কত? বলো মনে। আই এর মডুলাস হচ্ছে 1 এবং আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি। আই এর মডুলাস 1, আর্গুমেন্ট 90 ডিগ্রি। তাহলে আই এর অয়লার ফরম্যাট কি? আই এর অয়লার ফরম্যাট হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, মানে 1 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু π/2। তো সামনে তো 1 লেখা লাগে না, ই টু দি পাওয়ার আই ইন্টু π/2। এই জিনিসটা কে কে বুঝছো? এটা মনে, এটা দেখাইতে হবে না। এই জিনিসটা কে কে বুঝছো? এটা মনে থাকা উচিত যে ভাই আই এর মডুলাস 1, আর্গুমেন্ট হচ্ছে π/2। তাহলে তার অয়লারের ফরম্যাট আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, তার মানে 1 ইন্টু ই টু দি পাওয়ার আই π/2। ওকে ফাইন। তো যখনই তুমি দেখবা আই এর উপরে পাওয়ার আই আছে
তুমি এই যে ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার, ভিত্তিটাকে অয়লারের ফরম্যাটে লিখবা। দেখো এই যে আই, এই আই দেখো, এই যে আই সমান, আমরা আই সমান এটা লিখতে পারি, এই যে আই সমান, তাই না? এটা তো আই সমানই আসছে, আইকে আমরা অয়লারের ফরম্যাটে এইভাবে লিখতে পারি, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার আই ইন্টু পাই বাই টু, তার উপরে পাওয়ার হবে আই। এবার আমাকে তোমরা বলো, এই আই আর এই আই গুণ হয়ে যাবে না? এইভাবে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তোমরা কি জানো? তাহলে ই টু দি পাওয়ার আই স্কয়ার পাই বাই টু। এবার আমাকে বলো আই স্কয়ারের মান কত? আই স্কয়ারের মান হচ্ছে -1। এই যে এইটা হচ্ছে আই টু দি পাওয়ার আই এর মান, ই টু দি পাওয়ার -π/2। এইবার আমাকে তোমরা বলো ই টু দি পাওয়ার -π/2 এই মানটা বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা? যদিও সকল বাস্তব সংখ্যাই তো আসলে জটিল সংখ্যা, বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আই টু দি পাওয়ার আই এর মান, এটা কি বাস্তব নাকি জটিল? বলো বাস্তব। কারণ কি? এখানে কোনো আই নাই। দেখো আই আছে, এই ওয়েট, আমরা যে একটা জটিল সংখ্যাকে অয়লার ফরম্যাটে লিখি যে এইভাবে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এখানে ই এর সামনে যে অংশটা থাকে পুরোটা হচ্ছে ধ্রুবক, এবং ই এর উপরে যখন পাওয়ার হিসেবে আই থিটা থাকে তখন এই অংশটা হচ্ছে জটিল। বাট এখানে কোথাও ই এর উপরে পাওয়ার আই আছে? বলো। ওয়েট, এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো আমি যদি এটার সাথে ই টু দি পাওয়ার আই ইন্টু 0 গুণ করি, কোনো সমস্যা আছে? বলো। ওয়েট, বলো, এখানে কি কোথাও ই এর উপরে পাওয়ার আই আছে? নাই। তার মানে এই পুরা জিনিসটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো তুমি মনে করো যে এটার মান, ওয়েট, তোমাকে বলছে প্রথমে বলছে আই টু দি পাওয়ার আই এর মান নির্ণয় করো, তো মান নির্ণয় এখানেই শেষ। তুমি বলবে এটাই হচ্ছে আই টু দি পাওয়ার আই এর মান, এটা। ওকে ফাইন। এখন তোমাকে তো বলছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। এবার আমাকে তোমরা বলো এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, ই টু দি পাওয়ার -π/2 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু 0। এইভাবে কেন লিখলাম? এইবার তুমি মনে মনে চিন্তা করো, এই যে এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এইবার আমাকে তোমরা বলো থিটার মান কত? 0। ভাইয়া অয়লারের ফরম্যাটে কি থাকে? ই এর উপরে পাওয়ার আই থাকে, ই এর উপরে পাওয়ার আই, তার সহগটা হচ্ছে থিটা মানে আর্গুমেন্ট। তো এখানে তো ভাই ই এর উপরে পাওয়ার আই নাই, তার মানে এটা পুরাটা হচ্ছে ধ্রুবক, এই পুরাটা হচ্ছে ধ্রুবক, এই পুরাটা হচ্ছে মডুলাস, আর আর্গুমেন্ট কিছু নাই মানে 0। কারণ কি? দেখো ই এর উপরে পাওয়ারে আই নাই মানে আই এর সহগ 0। এই দেখো তুমি মনে মনে চিন্তা করো, এটা হচ্ছে আর এর ভ্যালু, ই টু দি পাওয়ার আই থিটা, থিটা এর মান হচ্ছে 0। এটা মনে মনে, এটা দেখাইতে হবে না। তার মানে মডুলাস আই টু দি পাওয়ার আই এর মডুলাস হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে এটা -π/2, এটা হচ্ছে মডুলাস, এবং আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান। কে কে বুঝছো বলো? চমৎকার একটা ম্যাথ। তোমাকে যখন বলবে আই টু দি পাওয়ার আই এর মান নির্ণয় করো, মান নির্ণয় এখানেই শেষ, এইটা হচ্ছে মান ই টু দি পাওয়ার -π/2। আর যখন বলবে মডুলাস এবং আর্গুমেন্ট, এখানে দেখো ই টু দি পাওয়ার আই থিটা এরকম কোনো অংশ নাই, তার মানে এই পুরাটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুবকটা হচ্ছে তার মডুলাস, পুরা ধ্রুবকটাই তো তার মডুলাস। আর যেহেতু ই টু দি পাওয়ার আই থিটা এই অংশটা নাই, তার মানে থিটার ভ্যালু 0, কারণ ই টু দি পাওয়ার আই 0, তাই না? আই ইন্টু 0 গুণ করলে 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ই টু দি পাওয়ার 0 মানে 1 দিয়ে এটাকে গুণ করা যে কথা, গুণ না করা একই কথা। কে কে বুঝছো? ওকে ফাইন। তুমি চাইলে এটার এক্সাক্ট ভ্যালুটা বাইর করতে পারো। এই শোনো, এটা এক্সাক্ট ভ্যালুটা বাইর করো, ই টু দি পাওয়ার -π/2 শিফট ln ই টু দি পাওয়ার -π/2 π/2। দেখো এক্সাক্ট ভ্যালুটা কত? 0.20787। বাট তোমার এক্সাক্ট ভ্যালু বাইর করার দরকার নাই, তুমি এখানেই অ্যান্সার দিয়ে দাও, শেষ। এইবার এইখানে আসো, লাস্ট আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার -i। তুমি কি করবা? যেটা ভিত্তি সেটাকে পোলার ফরম্যাটে মানে অয়লারের ফরম্যাটে নিবা। তাহলে আই মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই ইন্টু π/2। এটা কোত্থেকে আসছে? এই যে এর থেকে আসছে, এন থেকে। এটা রাফ, এটা মনে মনে, এটা ম্যাথে দেখাইতে হবে না। তার পাওয়ার আই
তাহলে আই এবং আই গুণ করো, সরি এটা তো মাইনাস আই, হ্যাঁ মাইনাস আই, মাইনাস আই। এবার আই এবং আই গুণ করো, ই টু দি পাওয়ার মাইনাস আই স্কোয়ার মাইনাস এ, এটা প্লাস আই, এটা মাইনাস আই, গুণ করলে মাইনাস আই স্কোয়ার পাই বাই টু। তো আমরা তো সবাই জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, সামনে আসার একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে মান, এটা হচ্ছে আই টু দি পাওয়ার মাইনাস আই এর মান। এবং এখান থেকে যখন মডুলাস এবং আর্গুমেন্ট বের করবো, এটাকে এই ফরম্যাট লিখবো, ই টু দি পাওয়ার পাই বাই টু ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, মানে থিটার মান 0, আই এর সহগ 0। সুতরাং মডুলাস হচ্ছে ই টু দি পাওয়ার পাই বাই টু এবং আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান। কে কে বুঝছো বলো? এই যে এখানে মডুলাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু এবং আর্গুমেন্ট হচ্ছে 0, এখানে মডুলাস হচ্ছে ই টু দি পাওয়ার পজিটিভ পাই বাই টু এবং আর্গুমেন্ট হচ্ছে 0, শেষ। এই জিনিসটা কে কে বুঝছো? তার মানে আজকের এই ক্লাসের পর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আই টু দি পাওয়ার আই এর মানটা জটিল নাকি বাস্তব, দেখো আই নিজে একটা জটিল, জটিল সংখ্যা, তার পাওয়ার আর একটা জটিল, তার মানে জটিলের পাওয়ার জটিল করলে সেটা থেকে বাস্তব মান পাওয়া পসিবল। বুঝতেছো ব্যাপারটা? জটিল সংখ্যাকে পাওয়ারে আবার জটিল সংখ্যা দিলে সেখান থেকে কি মান পাওয়া যাইতে পারে? বাস্তব মান পাওয়া যাইতে পারে। তার মানে সবকিছুই সম্ভব। আসলে পরিশ্রম করলে, ভালো কাজ করলে সবই সম্ভব। এই দেখো, তুমি যদি পরিশ্রমের উপরে পরিশ্রম করো সফলতা আসবেই। বুঝতে পারছো ঘটনা? ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে দেখা হবে। দাঁড়াও, আরেকটা ম্যাথ আছে, সুন্দর ম্যাথ, ওয়েট। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব, তবে এই ম্যাথটা দিয়ে শেষ করব লাস্ট। এটা আসলেই লাস্ট, কারণ এটা এই টপিকের এই টাইপের লাস্ট ম্যাথ। এইটা আমাদের মেইন ক্লাস শেষ, বাট এই ম্যাথটা করে দিই, চলো। ওকে, ঠিক আছে। তার মানে আগের ম্যাথগুলোর আর্গুমেন্ট 0, আই টু দি পাওয়ার আই। তুমি এটা মুখস্থ রাখতে পারো, এমসিকিউতে যদি আসে ভর্তি পরীক্ষায়। আই টু দি পাওয়ার আই এর মডুলাসটা মুখস্থ করার দরকার নাই, আর্গুমেন্টটা, এটার আর্গুমেন্টও 0, আই টু দি পাওয়ার আই এর আর্গুমেন্টও 0, আই টু দি পাওয়ার মাইনাস আই এর আর্গুমেন্টও 0। আর যখন আই টু দি পাওয়ার পজিটিভ আই, এখানে যখন পাওয়ার পজিটিভ তখন মডুলাস হচ্ছে ই টু দি পাওয়ার নেগেটিভ পাই বাই টু। আর যখন পাওয়ার নেগেটিভ তখন মডুলাস হচ্ছে ই টু দি পাওয়ার পজিটিভ পাই বাই টু। কারণ এখানে এই মাইনাস আই স্কোয়ার মিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে প্লাস থাকলে প্লাসে প্লাসে আই স্কোয়ারের ভ্যালু মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ওকে। এবার এইটা দেখো কি বলছে, আই এর উপরে পাওয়ার একটা আই, তারপরে আই এর উপরে পাওয়ার আই স্কোয়ার। দেখো এখানে আই এর উপরে পাওয়ার শুধু আই মানে আই টু দি পাওয়ার 1, তারপরে পাওয়ার আই স্কোয়ার, তারপরে আই কিউব, তারপরে ডট 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 আই টু দি পাওয়ার 37। তোমরা কি একটা জিনিস জানো যে বৃত্তি সেম হইলে পাওয়ারগুলো যোগ হয় যখন গুণাকারে থাকে? কে কে জানো বলো? ওয়েট, এই যে বৃত্তি যেহেতু সেম তাহলে পাওয়ারগুলা যোগ হবে। এইটা আমার সাথে সাথে কে কে একমত বলো? সবগুলার ভিত্তি যেহেতু আই, সবগুলার ভিত্তি আই, তাহলে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে। আমার সাথে তোমরা একমত? এইবার এখানে আসো, এই যে আই পাওয়ারটা দেখো, পাওয়ারটা আই, আই স্কোয়ার, আই কিউব প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 37। এটা মনে মনে দেখো, এই যে পাওয়ারটা, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা, এটার মান কত বলো? এই আই পাওয়ার 1 থেকে শুরু করে সাইডের গুণিতক, দাঁড়াও, আই টু দি পাওয়ার 37 এই পর্যন্ত কত হবে বলো? আই টু দি পাওয়ার 37 হচ্ছে সাইডের গুণিতক, তাহলে এই পর্যন্ত 0 হয়ে যাবে। কে কে একমত? যারা 2 নাম্বার ক্লাসটা করছো, যারা 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস করছো, যে আই এর পাওয়ার 1 থেকে শুরু, 1 2 3 4 এই চারটা মিলে 0, 5 6 7 8 এই চারটা মিলে যোগ করলে 0, তাহলে সাইডের গুণিতক সাইড নং 36 পর্যন্ত হয়ে যাবে 0। থাকবে শুধু আই টু দি পাওয়ার 37। তাহলে আই টু দি পাওয়ার 37 মানে কি? এটাকে পাওয়ার 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে পাওয়ার ভাগশেষ থাকে 1, তবে আই টু দি পাওয়ার 1 মানে আই। তার মানে এই পুরা পাওয়ারটা মানে হচ্ছে আই, এটা হবে আই টু দি পাওয়ার আই। কে কে বুঝছো ভাই? এটা তো মাত্র পরে আসলাম। এই কে কে বুঝছো আই টু দি পাওয়ার আই এটার মান কত? দেখো এখানে তোমাকে মান চাইছে, আই টু দি পাওয়ার আই এর মান এই মাত্র বললাম, কই এই যে আই টু দি পাওয়ার আই এর মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। কেমনে আসছে দেখাই দিই,
আবার দেখাই দিই যে ই টু দি পাওয়ার আই পাই বাই টু, আই এর অয়লারের ফর্ম আর উপরের পাওয়ার যেমনে সেমনে থাকুক, ই টু দি পাওয়ার আই স্কয়ার পাই বাই টু, আই স্কয়ার মানে হচ্ছে -1 শেষ। এই যে এই পর্যন্ত রেখে দিলেই 10-এ 10, বা এমসিকিউতে আসলে উত্তর দেখাই দেবা। কে কে বুঝছো এই ম্যাথটা? কত চমৎকার একটা ম্যাথ। তোমরা কি বুঝতেছো যে এইরকম একটা ম্যাথ যে কোনো বছর বুয়েট ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে? কেন? কারণ এই ম্যাথটার মধ্যে দুইটা কনসেপ্ট একসাথে মিক্স করা। ফার্স্ট অফ অল তোমাকে এই যে এই ধারাটার মান বের করতে হবে, যে 37কে সাইড দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে হবে আই টু দি পাওয়ার 1 মানে আই। তো এখানে ভিত্তি হচ্ছে আই এবং টোটাল পাওয়ারটা যোগ করলে আসলে এই যে সবগুলোর যোগফল হচ্ছে আরেকটা আই, তাহলে আই টু দি পাওয়ার আই। এটার মান তো আমরা যে মাত্র এখানে বের করে শিখলাম, এটার মান হচ্ছে ই টু দি পাওয়ার -π/2, ই টু দি পাওয়ার -π/2। তো তোমাকে শুধু মান বের করতে বলতে পারে, অথবা এরপরে আবার মডুলাস এবং আর্গুমেন্টও বের করতে বলতে পারে। মডুলাস তো সে নিজেই তার মডুলাস, কারণ পুরোটাই ধ্রুবক সেই মডুলাস ই টু দি পাওয়ার -π/2। আর আর্গুমেন্ট 0, কারণ এখানে ই টু দি পাওয়ার আই থিটা, ই এর উপরে পাওয়ার আই এরকম কোনো পদ এখানে নাই। তাহলে মনে মনে চিন্তা করে নাও থিটা 0, কারণ ই টু দি পাওয়ার আই 0 মানে কি ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1 দিয়ে কোনো কিছুকে গুণ করা আর না করা একই কথা। এই যে এখানে আমি যে এই জিনিসটা দিয়ে এক্সট্রা গুণ করছি, তুমি তো বলতে পারো ভাই আপনি এক্সট্রা কেন গুণ করলেন? কারণ এই পুরোটার ভ্যালু হচ্ছে 1, 0 দিয়ে আইকে গুণ করলে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কোনো সমস্যা নাই। বলো আজকে ক্লাসটা কে কে ভালো মতো বুঝতে পারছো? আজকে ক্লাসে যা কিছু পড়াইছি এটা একই সাথে একাডেমিক বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, 3 জায়গার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আগামী ক্লাস সোমবারে লেকচার 4 এর পর একসাথে বাড়ির কাজ দিব। আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ থাকবে না, লেকচার 3 এবং 4 মিলে সোমবারে ক্লাসের পর একসাথে বাড়ির কাজ দেব। ঠিক আছে? জটিল সংখ্যা অধ্যায়টা খুবই সহজ, খুবই সুন্দর, খুবই মজার একটা অধ্যায়। আমরা চেষ্টা করব 8 থেকে 9 ক্লাসের মধ্যে কভার করে ফেলার। নর্মালি জটিল সংখ্যা অধ্যায়টা 10 থেকে 11 ক্লাস, 10 ক্লাস বা 11 ক্লাস লাগে পড়াইতে, বাট আমরা একটু ফাস্ট আগাচ্ছি। 8 থেকে 9 ক্লাস, ধরো যে 9 ক্লাসের মধ্যে আশা করি কভার করে ফেলা যাবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 9 বা 10 ক্লাস এরকম ক্লাসে পড়ানো হয় আর কি। ওকে, ঠিক আছে। প্র্যাকটিস শিট দেন। প্র্যাকটিস শিট তো অধ্যায় শেষ হওয়ার পরে দেওয়া হবে। তোমরা কি আগেই প্র্যাকটিস শুরু করে দিতে চাও? তাইলে আগেই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে সোমবার সন্ধ্যা 7টায়। টাটা।